রাজধানীতে হাসপাতালে মানসিক চিকিৎসা নিতে গিয়ে মারধরের শিকার এএসপির মৃত্যু, মিলেছে সিসিটিভির ফুটেজ, আটক ৬, হত্যা মামলা দায়ের। রায়হান হত্যার ২৮ দিন পর প্রধান আসামি এসআই আকবর ভারত সীমান্ত থেকে গ্রেফতার, লুকিয়েছিলেন খাসিয়া সেজে, পিবিআইকে হস্তান্তর। বছরের পর বছর ঝুলে আছে গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যা মামলার বিচার কাজ, হতাশ ভুক্তভোগীরা। পুলিশ বলছে আসামি চিহ্নিত হলেও অপরাধের ধরন নির্ণয় কঠিন। আগামী এপ্রিলের মধ্যেই বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল সেট, কারিগরি সহায়তা নিতে চুক্তি ডিসেম্বরে। বাড়বে রাজস্ব, বন্ধ হবে প্রতারণা। এবং নির্বাচনে হারের পর প্রতিরক্ষা মন্ত্রী মার্ক স্পারকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় করোনা মোকাবিলায় বাইডেনের নির্দেশনা, সবাইকে মাস্ক পরার আহ্বান। ভোরের সময়ে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। রাজধানীর একটি মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এএসপি আনিসুল করিমকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে ওই হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে। এই ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপক সহ ৬ জনকে আটক করা হয়েছে। আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার। হাসপাতালের সিসি ক্যামেরায় দেখা যায় কয়েকজন লোক সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে টানা হেঁচড়া করে একটি কক্ষে ঢোকান। কয়েকজন মিলে তাকে মাটিতে ফেলে চেপে ধরেন। এরপর নীল পোশাক পরা আরো ২ জন কর্মচারী পা চেপে ধরেন। এ সময় মাথার দিকে থাকা আরো ২ জন কর্মচারী হাতের কনুই দিয়ে তাকে আঘাত করছিলেন। হাসপাতালের ব্যবস্থাপক আরিফ মাহমুদ তার পাশে দাঁড়িয়েছিলেন। একটি নীল কাপড়ের টুকরো দিয়ে আনিসুলের হাত পেছনে বাঁধা হয়। ৪ মিনিট পর আনিসুলকে যখন উপর করা হয় তখনই তিনি নিস্তেজ হয়ে পড়েন। এরপর সাদা অ্যাপ্রন পরা এক নারী কক্ষে প্রবেশ করেন। এরপর ১৩ মিনিটের মাথায় ওই নারীকে বুকে পাম্প করতে দেখা যায়। হইচই করতেছে তো, ধাপড়াধাপড়ি করতেছে না, তখন ওনারা দৌড়ে একটু বাঁধছে, বাঁধার সাথে সাথে শুনে মারা গেছে। যেহেতু সে পেশেন্ট, সে তাদের আঘাত করতে পারে, তারাও হয়তো বা একটু করতে পারে। এখানে যে আমাদের স্টাফরা আছে, ওই ম্যানেজ করার সিস্টেমটা ওনারাই মেনটেন করেন। পুলিশ ও স্বজনরা জানান, সোমবার সকালে মানসিক সমস্যা নিয়ে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হন তিনি। কাউন্টারে যখন ফর্ম পূরণ করছিলেন স্বজনরা, সেই সময় কয়েকজন লোক সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে দোতলায় নিয়ে যান। এর কিছুক্ষণ পর জানানো হয় অজ্ঞান হয়ে পড়েছেন আনিসুল করিম। এরপর দ্রুত হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটা তো ভাষায় প্রকাশ করার মতো না, এটা অনাকাঙ্ক্ষিত, এটা অপূরণীয় ক্ষতি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারটি আমরা সরকারের কাছে আশা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র ছিলেন আনিসুল করিম। ৩১তম বিসিএস ক্যাডারে পুলিশ বাহিনীতে যোগ দেন। সবশেষ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। স্ত্রী সহ ৩ বছর বয়সের এক ছেলে সন্তানের জনক ছিলেন আনিসুল করিম। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে এএসপি আনিসুল করিমের গ্রামের বাড়ি গাজীপুরে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিক। ফয়সাল, পুলিশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম, তিনি আসলে গত রাতে তিনি যখন মারা যান, গতকালকে তার মৃত্যুর পর তার ময়নাতদন্ত হয় এবং তখন ময়নাতদন্তের পর কিন্তু লাশ নিয়ে আসা হয়েছে। তার মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে আসে গাজীপুরের। আমার পেছনে যে বাড়িটি, এবং সেই বাড়িতেই কিন্তু যেই বাড়ির সামনে লাশবাহী গাড়িতেই কিন্তু মরদেহ রাখা হয়েছে এবং স্বজনদের সঙ্গেও কিন্তু কথা বলেছি আমি। স্বজনরা, তাদের মধ্যে আসলে পরিবারের শোকের মাতম চলছে। এরকম একটি মর্মান্তিক ঘটনা, তার যে নিহতের ঘটনাটি খুবই তারা বেদনাদায়ক এবং তারা এটির বিচার চাইছেন রাষ্ট্রের কাছে এবং তারা বলছেন যে এটা যেন সুষ্ঠু তদন্ত হয় এবং তদন্তের মাধ্যমেই যেন সেই আসল ঘটনাটি বের হয়ে আসে, সেটাই তারা দাবি জানিয়েছেন। গত রাতেই কিন্তু পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি যে তার পরিবার স্বজনরা বলছেন যে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং হাসপাতালের যারা দায়িত্বে ছিলেন সেই সময় তাকে যারা চেপে ধরেছিল বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু এই হত্যা মামলা দায়ের করা হয়। এবং একটা বিষয় যে জানিয়ে রাখি,
তার মরদেহ নিয়ে আসার আগে আমরা দেখেছি যে তার মরদেহ যখন বাড়িতে নিয়ে আসা হয় তার আগে কিন্তু আমরা গিয়েছিলাম হাসপাতালটিতে। তখন তার মরদেহ বাড়ির পথেই ছিল। তখন আমরা হাসপাতালে আসলে যেটা দেখেছি, যে রুমটিতে তাকে চেপে ধরা হয়েছিল, তার যে অবস্থাটি, সেখানে যে রোগীরা একটু অস্বাভাবিক আচরণ করে তাকে সেই ক্রেজি ম্যানেজমেন্ট যে রুমটি, সেখানে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়। এবং ট্রিটমেন্ট কিভাবে দেওয়া হয় সেটা আমরা জানতে চেয়েছিলাম যে হাসপাতালে যে কর্মচারী ছিল দুজন, তার কাছে। যদিও রাতে কোনো চিকিৎসক ছিলেন না সেখানে, তো সেখানে তারা সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। তারপরও বলেছেন কর্মচারীরা যারা ছিলেন, তারা বলছেন যে সেখানে অনেক সময় ইনজেকশন দেওয়া হয়, অথবা সেখানে একটু তাকে বোঝানোর চেষ্টা করা হয় এবং ফোর্স ক্রিয়েট করা হয় কিছুটা। এবং গতকালকে মারধরের ঘটনাটা আমরা জানতে চেয়েছিলাম। তারা বলেছিল যে আসলে তারাও শুনেছেন যে মারধর করা হয়েছে, তবে স্বচক্ষে তারা দেখেননি। তো সেজন্য এখন আমরা সিসিটিভিতে কিন্তু দেখেছি তাকে চেপে ধরেছে বেশ কয়েকজন মিলে, এবং তখন কিন্তু সে এখানে নিস্তেজ হয়ে যায়। তিনি কিন্তু নিস্তেজ হয়ে পড়েন। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার আনিসুল করিম। কিন্তু এই যে ঘটনাটি হয়েছিল, এরকম ঘটনা আরও রোগীদের ক্ষেত্রেও কি এর আগে হয়েছিল কিনা, সেখানে একজন নার্স ছিলেন, তাকে আমরা জানতে চেয়েছিলাম। তো তিনিও কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেছেন যে আসলে যারা সিরিয়াস রোগী আছেন, মানসিক রোগী, তাদেরকে সেই সিরিয়াস ম্যানেজমেন্ট, যে ক্রেজি ম্যানেজমেন্ট যে রুমটি, সেখানে নিয়ে শান্ত করার চেষ্টা করা হয়। তো আমরা ছোট্ট একটি রুম আমরা দেখেছি, যে রুমের যে চতুর্দিকেই ফোম দিয়ে এক ধরনের আবরণ তৈরি করা হচ্ছে, যাতে সেখানে রোগী যেন নিজের শারীরিক ক্ষতি করতে না পারে। তবে সেই যে ঘটনাটি হয়েছিল, যে এখানে পরিবার দাবি করছে যে তাকে সে মানসিক যে রোগে ভুগছিল, সেটার কারণে কিন্তু, বা তার উচ্চ রক্তচাপজনিত কোনো কারণ, অথবা তার যে হৃদরোগ ঘটিত কোনো কারণে কিন্তু তার মৃত্যু হয়নি বলে দাবি করছেন। তারা দাবি করছেন যে তাকে মারধর করা হয়েছে। তো এই অভিযোগটি আসলে এই কতটুকু সত্য, বা কি হয়েছে আসল ঘটনা যাচাই করার জন্য কিন্তু এই হাসপাতালের 6 জনকে গতকালকে কিন্তু আটক করা হয়, এবং আটক করার পরবর্তীতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং জানি যে ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে নিহতের যে স্বজনরা, তারা জানিয়েছেন যে মামলা করা হয়েছে, হত্যা মামলা করা হয়েছে একটি। এবং এই মামলার প্রেক্ষিতে কিন্তু যাদেরকে আসামি করা হচ্ছে, তাদেরকে আরও কয়েকজনকে আটক করা হবে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে দুপুরে কিন্তু ওই জোনের যিনি ডিসি আছেন পুলিশের, তিনি ব্রিফ করবেন, এবং তখনই বিস্তারিত জানা যাবে। তো এইখানে আমরা যতটুকু জানতে পেরেছি পরিবার সূত্র থেকে, যে তাকে যে তার মরদেহ রাখা হয়েছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার আনিসুল করিম, তার পরিবার যেটি বলছেন যে সকাল 8:30টার দিকে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ঐতিহাসিক রাজবাড়ির মাঠে। এবং এর পরবর্তীতে জানাজার পরে কিন্তু তার মরদেহটি নিয়ে যাওয়া হবে, দাফন করা হবে তাকে কবরস্থানে, রাজবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে। তো এখন পর্যন্ত আমরা পরিবারের স্বজনদের সাথে সবার সাথে কথা বলতে পারিনি। তারা আসলে খুবই শোকার্ত, এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত তারা দাবি করেছেন, এবং এটার যেন সঠিক বিচার হয়। তো এই ছিল ফয়সাল এখান থেকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম গাজীপুরে নিহত এএসপি আনিসুল করিমের গ্রামের বাড়িতে। সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হানকে পিটিয়ে হত্যার প্রায় 1 মাস পর ভারতীয় সীমান্ত থেকে মূল অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবরকে গ্রেফতার করা হয়েছে। খাসিয়া সেজে কানাইঘাটের সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছিলেন তিনি। আকবরের পালানোর চেষ্টায় কোনো পুলিশ সদস্য যদি সহায়তা করে থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন। এরই মধ্যে তাকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআইকে হস্তান্তর করা হয়েছে। এদিকে আকবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন রায়হানের মা।
কানাইঘাটের ডোনা সীমান্তের ওপারে খাসিয়া পল্লীতে আত্মগোপনে ছিলেন আকবর। তবে খাসিয়ারা কৌশলে তাকে আটকের পর বাংলাদেশে পাঠায়। পুলিশি নির্যাতনে রায়হানের হত্যার 28 দিন পর সোমবার সকালে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত বরখাস্ত হওয়া বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়াকে। অভিযুক্ত আকবরের গ্রেপ্তারের খবরে কানাইঘাট থানা এলাকায় জড়ো হন স্থানীয় জনতা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন তারা। বিকল্প পথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে আসা হয় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। পরে সেখানে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার। আকবর যে সমস্ত জায়গায় পলায়নরত ছিল সম্ভাব্য এবং যারা ইতিমধ্যে তাকে বিভিন্নভাবে আমরা খবর পেয়েছি সহযোগিতা করেছে, তাদেরকে পর্যন্ত আইনের আওতায় নিয়ে আছে। এসআই আকবর যে অন্যায় করেছে, অত্যন্ত জঘন্য কাজ করেছে এবং তার শাস্তি তাকে পেতে হবে, এটা আমরা চাই। আইন নিজের হাতে তুলে নিলে তাকে অবশ্যই আইনের দোরগোড়ায় পৌঁছাতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। পরে আকবরকে পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। এদিকে রায়হান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তার মা সহ স্বজনেরা। আকবরের সাথে আরো যারা আছেন, এই পুলিশের হেফাজতে কয়েকজন 60-65 জন আছেন, সবাইকে আইনের আওতায় এনে যত দ্রুত বিচার বিভাগে তদন্ত করে বিচার বিভাগে তাকে তোলা হোক। আকবরের সুষ্ঠু বিচার চাই এবং ফাঁসি চাই এবং তার সাথে যারা জড়িত আছে তারারও ফাঁসি চাই। 10 অক্টোবর দিবাগত রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে আখালিয়া এলাকার বাসিন্দা রায়হানকে নির্যাতন করা হয়। পরের দিন মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। 12 অক্টোবর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া সহ 4 জনকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। 13 অক্টোবর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে যায় আকবর। পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটির তদন্ত পিবিআই এ নেওয়ার পর গ্রেপ্তার করা হয় ফাঁড়ির 3 জনকে। এছাড়া আদালতে 164 ধারায় জবানবন্দি দেন ফাঁড়ির আরও 3 কনস্টেবল। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে সেদিন কি ঘটেছিল, রায়হানকে কিভাবে পিটিয়ে মারা হয়, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তারই পুনর্নির্মাণের চেষ্টা করেছেন সহকর্মী আফজাল হোসেন। ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া। ঘটনার দিন 10 অক্টোবর রাত 2:30টার দিকে রায়হানকে তাড়া করে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ। জীবন বাঁচাতে কাষ্ঠঘর এলাকার সুইপার কলোনির এই বাড়িতে আশ্রয় নেয় রায়হান। 6টা পুলিশ, 2টা পুলিশ ঢুকায় ভিতরে এনকাপ লাগে, সুস্থ অবস্থা, একবারে সুস্থ অবস্থায় নিয়ে গেছে। এরপর সিএনজিতে তুলে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয় তাকে। তখন রাত 3টা। সিএনজির ওই চালক জানান, যখন গ্রেফতার করা হয় তখন একেবারেই সুস্থ ছিল রায়হান। হাত খোলা লাগাই ভিতর থেকে লইয়া আইছে, আমি একটু ফাউমু বলা আসলো, আর ফাউর বলা আসলো বলে এদিকে ভিতরে ফাড়াফাড়ি করিয়া তারা লইয়া আইছে ভিতর থেকে। পুলিশ সুপারের কার্যালয়ে লাগোয়া ফাঁড়িতে নিয়ে ফাঁড়ির ইনচার্জ আকবরের নেতৃত্বে চলে অমানসিক নির্যাতন। ফাঁড়ির গা ঘেঁষে অবস্থিত এই মেস থেকে নির্যাতনের সে আওয়াজ শুনেছেন এই 2 জন। একজন বলছে সুজা যে আমাকে মাইরো না, আমি তো চুরো নই, দেখাতো নই, এই চিৎকার। জানোয়ারকে এভাবে মানুষ এইভাবে অত্যাচার করে না। রায়হানের পরিবার জানান, ওই রাতেই 10,000 টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে বলে এসআই তহিদের নাম্বার থেকে ফোন করে রায়হান। টাকা নিয়ে ভোরে ও সকালে ফাঁড়িতে গিয়েও রায়হানের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি তাদের। রাতভর এসআই আকবরের নেতৃত্বে চালানো নির্যাতনেই সকালে মৃত্যু হয় রায়হানের। এরপর পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুকে আড়াল করতে সাজানো হয় গণপিটুনি নাটক। গায়েব করা হয় মামলার গুরুত্বপূর্ণ আলামত। পরে সিসিটিভির ফুটেজে গণপিটুনির সত্যতা না মেলায় বেরিয়ে আসে রায়হান হত্যার চাঞ্চল্যকর ঘটনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার না পাওয়ার শঙ্কা নিহতদের পরিবারগুলোর। সাভারের আমিনবাজারে 6 কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা, রামুর বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ সহ কোনো ঘটনাতেই এখনও মামলার নিষ্পত্তি হয়নি। পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় আসামিরা চিহ্নিত হলেও তাদের অপরাধের ধরন নির্ণয় করা কঠিন। অপরাধ বিশ্লেষকদের মতে বিচার না হওয়ায় এখনও গুজব ছড়িয়ে হত্যার ঘটনা বন্ধ হয়নি। ইকরাম হোসেনের রিপোর্ট।
পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন পরিকল্পিত গুজব ছড়ানোর পর 2019 সালের 20 জুলাই রাজধানীর উত্তর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তসলিমা বেগম রেনুকে। হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চিহ্নিত হয় আসামিরা, দ্রুত গ্রেফতার হয়। মামলার অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ, তবে এখনো শুরু হয়নি বিচার। নিহতের পরিবারের অভিযোগ, তদন্তে দীর্ঘ সময় নিয়েছে পুলিশ। ইতোমধ্যে জামিনে বেরিয়ে গেছেন 6 জন। বিচার পাওয়া নিয়ে তাই শঙ্কা রয়ে গেছে রেনু পরিবারের। আসলে রেনু আন্টি মারা যাওয়ার পর থেকে আমাদের ফ্যামিলির প্রায় সবাই মেন্টাল ট্রমার মধ্যে আমরা আছি। এই বিচারটা এরকম দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে মানে আমাদের যেটা হচ্ছে আমাদের আস্থাটাও এখন দোদুল্যমান অবস্থায় আছে। থানা পুলিশের পর মামলার তদন্ত করে ডিবি। তারা বলছে গণপিটুনির ঘটনায় আসামিরা চিহ্নিত হলেও সেখানে কার কি ভূমিকা তা স্পষ্ট করতে সময় বেশি লেগেছে। এখনো 4 জনকে শনাক্ত করা যায়নি। আসলে এই ধরনের একটি গণপিটুনির মামলায় আসামিকে আইডেন্টিফাই করা এবং ছবি দেখে আইডেন্টিফাই করে তাকে খুঁজে বের করা, এগুলো কিন্তু আসলে জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় এই ধরনের মামলার ক্ষেত্রে এটা খুব বেশি সময় না। শুধু রেনু নয়, গুজব ছড়িয়ে গণপিটুনির ঘটনা ঘটেছে অনেক, যার সবশেষ শিকার লালমনিরহাটে শহীদুন নবী জুয়েল। এছাড়া 2011 সালে সাভারের আমিন বাজারে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয় 6 কলেজ ছাত্রকে। 9 বছরেও মামলাটি রায়ের পর্যায়ে আসেনি। 2012 সালে রামুর বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় করা 18টি মামলার একটিও নিষ্পত্তি হয়নি। 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় 8টি মামলার 7টিতেই এখনো তদন্তই শেষ হয়নি। আগের মামলাগুলোর সুষ্ঠু বিচার হলে এই ধরনের ঘটনা কমে আসতো বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সকল পর্যায় থেকে একটি সম্মিলিত সুর কিংবা এক ধরনের সম্মিলিত আয়োজন দরকার। অপরাধের বিচার যদি দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব না হয়, তখন কিন্তু মানুষের মধ্যে গুজব করার বা গুজব সৃষ্টি করার কিন্তু প্রবণতা বেড়ে যায়। তবে পুলিশ মনে করে গুজব ছড়িয়ে গণপিটুনির ঘটনায় আসামিদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের শনাক্ত করা ও অপরাধের ধরন নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে লালমনিরহাটে গুজব ছড়িয়ে একজনকে হত্যা মামলা প্রধান আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফেরদৌসী বেগম আবুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতরাতে পাটগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও সুজন নামের 2 জনকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে 4 জন আসামিকে গ্রেফতার করা হয়। এদের আদালতে তুলে রিমান্ডে আবেদন করার কথা রয়েছে। মামলায় এখনো পর্যন্ত 31 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 29 অক্টোবর গুজব ছড়িয়ে জুয়েল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় আলাদা 3টি মামলা হয়েছে। তথ্য প্রযুক্তির সহজলভ্যতা ও নজরদারির অভাবে প্রতিনিয়তই বেড়েই চলেছে রেডিও ওয়েভ ওয়াকিটকির অবৈধ ব্যবহার। আইনের তোয়াক্কা না করে প্রতারণার ফাঁদ পাতায় ব্যবহৃত হচ্ছে এই যন্ত্রটি। সরকারি সংস্থার বাইরে বেসরকারি প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে ওয়াকিটকি ব্যবহারের অনুমতি দেয়া হয় জানিয়ে বিটিআরসি বলছে, এর অবৈধ ব্যবহার ঠেকানোর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। ওয়াকিটকি হাতে বহনযোগ্য দ্বিমুখী বেতার যন্ত্র। নিজেদের মধ্যে যোগাযোগে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারি সংস্থার হাতে দেখা যায় যন্ত্রটি, কিন্তু এখন সাধারণ মানুষের হাতে অহরহই চোখে পড়ছে সংবেদনশীল এই যন্ত্র। ওয়াকিটকি অপব্যবহারের সবশেষ উদাহরণ ইরফান সেলিম। জনপ্রতিনিধি হয়েও আইনের তোয়াক্কা না করেই বিনা অনুমতিতে ব্যবহার করছিলেন অন্তত 38টি ওয়াকিটকি। এর পরের গল্প অজানা নয় কারোই। তবে হাত কিংবা কোমরে ওয়াকিটকি গুজে সাধারণ মানুষকে বিভ্রান্ত কিংবা প্রতারণার ঘটনা বেশ পুরনো। পণ্যটি ব্যবহারের আইন থাকলেও থামছে না অপব্যবহার। অনেক সময় ভুয়া র্যাব বা ভুয়া ডিবি পুলিশে পরিচয় দিচ্ছে, তার কাছে কালো ওয়াকিটকি দেখাচ্ছে। তো আসলে দেখা গেলো তিনি আসলে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যই না, কিন্তু যেহেতু সে কালো ওয়াকিটকি ব্যবহার করছে, সুতরাং সাধারণ মানুষ যে কিছু মনে করতেই পারে যে উনি মনে হয় কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 2001-এর 55 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া দেশের ভূখণ্ড, সমুদ্র সীমা বা আকাশ সীমায় বেতার যন্ত্র স্থাপন, পরিচালনা বা ব্যবহার করতে পারবেন না। তবে শর্ত সাপেক্ষে বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া হয় ওয়াকিটকি ব্যবহারের লাইসেন্স। বিটিআরসি বলছে পণ্যটির অপব্যবহার বন্ধের দায়িত্ব পুলিশের। অন্যদিকে এ বিষয়ে কঠোর অবস্থান রয়েছে জানিয়েছে পুলিশ। কোনো ব্যক্তিকে দেয় না, বিটিআরসি প্রতিষ্ঠানকে ওয়াকিটকি ব্যবহার করার দেয়। লং রেঞ্জ, লং ডিস্টেন্স বা শর্ট ডিস্টেন্স দুইটাই দেয় এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে তারপরে দেয়। আর বাজারে কিছু অবৈধ আছে,
সেগুলো বিটিআরসি দায়িত্ব না, সেটা হলো ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে ধরবে, ব্যবস্থা নেবে। ভিন্নভাবে বেতার যন্ত্র ব্যবহার করায় এরকম অভিযোগ পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের ওই বেতার যন্ত্রের জব্দ করার বিধান আছে। ওয়াকিটকির সন্দেহজনক ব্যবহারকারীর তথ্য জানাতে নাগরিকদের অনুরোধ পুলিশের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অবৈধ মুঠোফোন সেট বন্ধ করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিতে সিনেসিস আইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সংস্থাটি জানিয়েছে মনোনীত প্রতিষ্ঠানকে এই বিষয়ে 2রা ডিসেম্বরের মধ্যে চুক্তি করতে হবে। চুক্তির পর থেকে 120 কার্যদিবসের মধ্যে চালু করতে হবে পুরো ব্যবস্থা। সেই হিসেবে আগামী এপ্রিলের মধ্যেই বন্ধ হবে অবৈধ মোবাইল সংযোগ। খাত সংশ্লিষ্টরা বলছেন এতে বাড়বে সরকারের রাজস্ব, বন্ধ হবে প্রতারণা। 2012 সালে প্রথম দেশে অবৈধ মুঠোফোন সেট বন্ধের উদ্যোগ নেয় বিটিআরসি। এর প্রায় 8 বছর পর চলতি বছরের 18 ফেব্রুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR ব্যবস্থা চালু ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে নিয়ন্ত্রক সংস্থা। এতে রিভ সিস্টেম, ডেটাএজ, ডিজিকন টেকনোলজিস ও সিনেসিস আইটি এই 4 প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে মোট 30 কোটি টাকায় কাজ পায় সিনেসিস আইটি লিমিটেড। আগামী 2রা ডিসেম্বরের মধ্যে জামানত জমা দিয়ে চুক্তি করতে হবে প্রতিষ্ঠানটিকে। এপ্রিলের মধ্যেই চালু করতে হবে পুরো ব্যবস্থা। কেন অফার দিব? অফার দিলে তারা এই যন্ত্রপাতিগুলো সেট করবে বিটিআরসিতে। এটা সেট করলে কোনটা অবৈধ ধরা যাবে। বিটিআরসি বলছে 2020 সালের আগস্ট মাস নাগাদ প্রায় 12 কোটি IMEI নম্বর ডেটাবেজে যুক্ত করা হয়েছে। এর বাইরে থাকা অবৈধ মুঠোফোন বন্ধের আগে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য কিছু নিয়ে আসছেন, বন্ধু বান্ধবের জন্য কিছু নিয়ে আসছেন, 2-4টা করে সেট এলে হয়তো আমরা কনসিডার করব। বেশি জানিয়ে ফেলছে, তাকে কি করা যায় সেটা কমিটি ভাববে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীরা। যে হ্যান্ডসেটটা আপনার 20,000 টাকা, সেটা অবৈধভাবে আসলে সেটা 10,000 টাকা, প্রায় 50% কাছাকাছি তফাৎ থাকে সবসময়। ডিভাইস গুলো কার কাছে যাচ্ছে, কে ইউজ করতেছে, প্রত্যেকটা প্রপারলি রেজিস্টার্ড কিনা, আসলে অনেক ধরনের প্রতারণা হয় এবং যে জায়গাগুলো থেকে আসলে বেরিয়ে আসা দরকার। মুঠোফোন আমদানিকারকদের তথ্য মতে বছরে 3 কোটি হ্যান্ডসেট দেশে আসে, যার মধ্যে অবৈধ পথে আসে 30 থেকে 35%, যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে, আমন ধান কাটা শুরুর সঙ্গে নাটোরে কমতে শুরু করেছে দাম, হতাশ কৃষক, ব্যবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গতকাল মুজিব বর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তৃতায় মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান রাষ্ট্রপতি। সংসদে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর আলোচনার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা এনে দেওয়ার পাশাপাশি দেশকে একটি মর্যাদার আসনে পৌঁছে দিয়ে গেছেন জাতির পিতা। মুজিববর্ষ উপলক্ষে বুধবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসে। বক্তব্য রাখার জন্য অধিবেশন শুরুর আগেই সংসদ কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত। অধিবেশনের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ প্রচারিত হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন জাতির জনকের কন্যা, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জানি আমি ফিরে আসতে পারবো না, কিন্তু আল্লাহ আছে, তাই আজ আমি আপনাদের কাছে ফিরে এসেছি। 147 কার্যপ্রণালী বিধি অনুসারে অধিবেশনে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মজীবনের উপর আলোচনার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দেওয়ার পাশাপাশি দেশকে একটি মর্যাদার আসনে পৌঁছে দিয়ে গেছেন। তার রাজনীতি শুধু রাজনীতির স্বার্থে না, তিনি সমাজের সর্বস্তরের মানুষ সকলের কথাই কিন্তু তিনি বলে গেছেন। 2020 সালে জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে তার বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মময় জীবন ও দর্শনের উপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা
নিবেদন করা হোক। এর আগে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বক্তব্য দেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণু হওয়ার আহ্বান জানান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য, জনগণের ঐক্য। সেই ঐক্যই গড়ে তুলতে হবে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা, অসহিষ্ণুতা এবং সহিংসতার বিরুদ্ধে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। ৭৫-এর ঘটনার নেপথ্যের কুশীলবদের শনাক্ত করতে একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দেন ক্ষমতাসীন দলের বর্ষীয়ান নেতারা। আজকের এই সংসদ থেকে আমি আজকে আবেদন জানাবো, এই মুজিব বর্ষের এই আলোচনা সভায় আমরা ৭৫-এর এই ঘটনার পেছনের কুশীলবদের আমরা বের করার জন্য, শনাক্ত করার জন্য আমরা অবশ্যই একটা তদন্ত কমিশন হবে। শেখ হাসিনার নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ দেশ গঠনের আহ্বান জানান তারা। ৭৫-এ প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জমি নিবন্ধনে সর্বোচ্চ ৮ দিনের মধ্যেই এখন নামজারি হবে। জমি নিবন্ধন ও নামজারির কাজটি সমন্বয় সাধনের এ প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ক্রেতাদের ভোগান্তি দূর হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী পরিষদ সচিব। এটি সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করলেও ভূমি ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের আশঙ্কা, সঠিক তদারকি না হলে জালিয়াত ও ভুয়া দলিল ব্যবহারকারীরা সুযোগ নিতে পারেন। এহসান জুয়েলের রিপোর্ট। বর্তমানে ভূমি নিবন্ধনের কাজটি হয় আইন মন্ত্রণালয়ের অধীন সাব রেজিস্ট্রার অফিসে, কিন্তু এজন্য নামজারির কাজটি করতে হয় ভূমি মন্ত্রণালয়ের অধীন সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে। দুই মন্ত্রণালয়ের অধীনে কাজ হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা ও বিক্রেতাকে। মন্ত্রিসভায় প্রস্তাবিত সিদ্ধান্তে জানানো হয়, এখন থেকে সফটওয়্যারের মাধ্যমে দুই মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ হবে। জমি বিক্রির দলিল তৈরির সময় ভূমি অফিস থেকে তথ্য জেনে নেবে সাব রেজিস্ট্রার অফিস। দলিলের পর সেটি আবার এসিল্যান্ডকে জানিয়ে দেওয়া হবে। এরপর সর্বোচ্চ ৮ দিনের মধ্যে হবে নামজারি। সাব রেজিস্ট্রার আগের মতো সাথে সাথে আপনার রেজিস্ট্রি করে দিবে না, উনি অনলাইনে ওই এসিল্যান্ডের অফিস থেকে ওটা রেকর্ড অফ রাইটসের স্ট্যাটাসটা জানবে। এসিল্যান্ড ৮ দিনের মধ্যে মিউটেশন করে ওই যিনি জমি কিনলেন তার নামে নতুন আরওআর করে পর্চা টর্চা সব করে দেবে, জমার মামলা কমে যাবে। তবে সঠিক তদারকি না হলে এত দ্রুত নামজারির সুযোগে ভুয়া মালিকরা জমির আইনগত সুবিধা পেয়ে যাবেন। এতে প্রকৃত মালিককে ভোগান্তিতে পড়তে হবে। ভোগান্তি দূর করার জন্য সরকারের একটা সদিচ্ছা কাজ করছে। অসৎ উপায়ে বিক্রি হওয়া এবং সাথে সাথে রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে সেটা যদি আবার নামজারি হয়ে যায়, তাহলে একজন অসহায় দরিদ্র, এমনকি সরকারি জমিও ব্যক্তি নামে রেজিস্ট্রেশন হয়ে যায়, বিক্রি হয়ে যায়, এরকম রিপোর্টও আছে। তো এইসব ইয়েগুলো আরো বেশি ত্বরান্বিত করবে কিনা সেই আশঙ্কাটাও আমার। দেশের 17টি উপজেলায় বর্তমানে এই পদ্ধতিতে কাজ চলছে। 1 বছরের মধ্যে সারা দেশে এই পদ্ধতি কার্যকর করা যাবে বলে আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বাসায় বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে 1 জন মারা গেছেন। দগ্ধদের মধ্যে 2 শিশু সহ একই পরিবারের 7 জন রয়েছেন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য দগ্ধ 6 জনকে ঢাকায় আনা হয়েছে। এদিকে শর্ট সার্কিট নাকি গ্যাসের বিস্ফোরণ তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। নগরীর উত্তর কাট্টলী এলাকায় মরিয়ম ভবনে পরিবারকে সাথে নিয়ে থাকেন শিপিং প্রতিষ্ঠানে কর্মরত মিজানুর রহমান। ডাক্তার দেখানোর জন্য ফেনী থেকে আসেন মা, ভাই এবং বোন। রোববার রাতে পরিবারের সবাই মিলে টিভি দেখার সময় হঠাৎ করে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। এ সময় একই পরিবারের 7 জন সহ 9 জন অগ্নিদগ্ধ হন। এদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যখন ওই গ্যাস লাইনটা পুরো ঘর হয়ে গেছে, যখন সিগারেট আগুন মারছে তখন একটা বিস্ফোরণ, বিকট শব্দ হয়েছে। না হতে পারে, আমার এজেম্পশন গ্যাস লাইন থেকে হতে পারে, গ্যাসের থেকে। ওর ফুফু একটা আমাদের কল দিয়ে বলছে যে বাসায় আগুন লাগছে, আপনারা তাড়াতাড়ি চিটং চলে আসেন, আমরা চট্টগ্রাম মেডিকেলে আছি। তখন আমরা চলে আসছি, আর কিছু শুনি নাই। টোটাল 9 জন, কিন্তু একই পরিবারের 7 জন। 2 জন হচ্ছে সাবলেট ছিল ওনাদের সাথে বাসা। একজন ছাড়া বাকি সবার শ্বাসনালী পুড়ে গেছে। সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। একজন ছাড়া বাকি সবারই ইনহেলেশন ইনজুরি আছে, সবার অবস্থায় আশঙ্কাজনক, এবং আমরা আমাদের যা যা চিকিৎসা দেওয়ার দরকার সবই চিকিৎসা দিচ্ছি।
এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিতে 5 জন থাকবেন এবং তারা তদন্ত করে আসল ঘটনাটা কি সেটা তারা এখানে বের করবেন। তারপরে যদি এখানে কারো দায় দায়িত্ব থাকে সেটা আমরা নিরূপণ করব। রোববার মধ্যরাত 12:30টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে প্রতি বছর যে 7 লাখ মানুষ দগ্ধ হন তার বেশিরভাগই ঘটে শীতকালে। পুড়ে যায় মানুষ, নষ্ট হয় কোটি কোটি টাকার সম্পদ। বিশেষজ্ঞদের মতে সেবা সংস্থা নিয়মিত তদারকির পাশাপাশি ব্যক্তি সচেতনতায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বাংলার গ্রামগঞ্জের এই ছবি শীতকালের অন্যতম অনুষঙ্গ, কিন্তু আগুনের আঁচে শীত তাড়াতে গিয়ে দগ্ধ হবার মতো মর্মান্তিক ঘটনা ঘটে অহরহ। সেটি ছাড়াও শর্ট সার্কিট, বৈদ্যুতিক গোলযোগার, গ্যাসের আগুন থেকেও শীতে বাড়ে দগ্ধের সংখ্যা। যেহেতু এ সময় দরজা জানলা বন্ধ থাকে, তাই সিলিন্ডার বা গ্যাস লাইনের লিকেজ থেকে পুরো ঘর গ্যাস চেম্বারে পরিণত হয়। সকালে চুলো জ্বালাতেই ঘটে বিস্ফোরণ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তি উদ্যোগে মানুষকে সচেতন হতে হবে। বছরে 7 লাখ লোক আগুনে পড়ে যায় এবং সেটা কিন্তু বেশি বেড়ে যায় শীতকালে। গরম পানিটা যদি আমরা একটু ডেক্সিতে করে নিয়ে যাই তাহলে কিন্তু ধাক্কা লাগলে গায়ে পড়ে যায়, কিন্তু এটা যদি বালতিতে করে নিয়ে যাই অ্যাক্সিডেন্টটা হয় না। এটা অনেক বেশি হয় এই শীতকালে। সেটি ছাড়াও সেবা সংস্থাগুলো নিয়মিত মনিটরিং জোরদার করা উচিত বলেও মনে করেন অনেকে। প্রাতিষ্ঠানিক প্রস্তুতি রয়েছে এবং আমাদের যে সেবাদানকারী প্রতিষ্ঠান তাদেরকেও এই নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাই রাইজ বিল্ডিংগুলো, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার সেফটিগুলোকে আমাদেরকে এগুলো অডিট করার প্রয়োজন রয়েছে এবং এগুলো কি নিবিড়ভাবে এগুলো কিন্তু পর্যবেক্ষণ করতে হবে, কারণ ছোট দুর্ঘটনা কিন্তু একটা বড় একটা দুর্ঘটনায় পরিণত হতে পারে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সোমবার দগ্ধ রোগী ভর্তি সংখ্যা 450 জন। গরমকালে একদিনের হিসেবে যা অনেকটাই কম থাকে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশে আবারও বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সোমবার দুপুর পর্যন্ত মারা গেছেন 25 জন, নতুন করে শনাক্ত হয়েছেন 1683 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,21,921 জনে। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,042 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,56,644 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1683 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,21,921 জন। 24 ঘন্টায় মারা গেছেন 25 জন। এ পর্যন্ত করোনাক্রান্ত হয়ে মারা গেলেন 6,092 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,623 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,39,768 জন। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবার মুখে মাস্ক পরা নিশ্চিত করতে রংপুরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে গতকাল বিকেলে নগরের বিভিন্ন এলাকায় পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সিটি বাজারের সামনে থেকে পায়রা চত্বর, জাহাজ কোম্পানি, বেতপট্টি সহ বিভিন্ন এলাকার মানুষকে মাস্ক পরিধানে সতর্ক ও সচেতন করার পাশাপাশি পথচারী সহ বিভিন্ন পেশার 9 জনকে জরিমানা করা হয়। প্রতিনিয়ত মাস্ক পরিধান করার জন্য আমরা কঠোর ব্যবস্থা নিব এবং নিয়মিত ভিত্তিতে আমরা জরিমানা সহ অন্য যে আইনগত ব্যবস্থা সেটা মোবাইল কোর্টের মাধ্যমে নেব, যেন সাধারণ জনগণ মাস্ক পরে। ভোরের সময়ে আরও থাকছে, বাসা বাড়িতে না গিয়ে মিটার রিডাররা তৈরি করে বিদ্যুৎ বিল। মাতারিপুরে মাসের পর মাস ভুতুড়ে বিল পরিশোধ নিয়ে হয়রানি গ্রাহকদের। কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের দৃষ্টিনন্দন ফ্ল্যাটে বাস করছে 600 উদ্বাস্তু পরিবার। সরকারি বিশেষ আশ্রয়ণ প্রকল্পে উদ্বাস্তু মানুষগুলো ঠাঁই হলেও পানি সরবরাহ করা হচ্ছে লবণাক্ত, খাবার ও কাজে ব্যবহার অনুপযোগী। এতে আক্রান্ত হচ্ছে নানা রোগে। তবে পানির সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আরও জানাচ্ছেন সুজা উদ্দিন রুবেল।
কক্সবাজার শহর থেকে 10 কিলোমিটার দূরে প্রধানমন্ত্রীর বিশেষ খরুশকুল আশ্রয়ণ প্রকল্প। গেল 23 জুলাই প্রথম পর্যায়ে তৈরি 20টি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যাতে স্থান হয় 600 উদ্বাস্তু পরিবারের। অনেক স্বপ্ন নিয়ে স্থায়ী ঠিকানা পাওয়া মানুষগুলোর এখন বড় দুঃখ পানি। থাকার জন্য দৃষ্টিনন্দন ভবন পেলেও মিলছে না বিশুদ্ধ পানি। পানি সরবরাহ করা হচ্ছে লবণাক্ত। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছে বাসিন্দারা। এই পানিটা দিয়ে আমাদের গোসল করা মানে অসম্ভব। গোসল করলে এই গায়ে ময়লা ময়লা হয়ে যায়। আশ্রয়ণ প্রকল্পে বসবাসরতদের বেশিরভাগেরই খেটে খাওয়া মানুষ, তাই পানি কিনে খাওয়া নিয়ে পড়েছেন সমস্যায়। 1200 পানি লাগতে হয় ডেলি। পানির দাম 100 টাকা করে কিনে নিই। একজন মানুষ দৈনিক ইনকাম করতেছে 300-400 টাকা। সেখানে সে যদি 50 টাকা দিয়ে যদি একটা ফিল্টারের পানি কিনে খায়, তাহলে তার টাকা থাকে না। তবে জেলা প্রশাসক জানালেন, পানির সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। 8 কিলোমিটার দূরে আমাদের যে মিষ্টি পানি পাওয়া যায়, যেখান থেকে রিজার্ভার আছে, সেইখান থেকে টোটাল খরুশকুল আশ্রয়ণ প্রকল্পের জন্য একটা স্থায়ী পানির ব্যবস্থা করা। তো এই মুহূর্তে যে সমস্যাগুলো ছোটোখাটো তৈরি হচ্ছে, সেগুলো আমরা চেষ্টা করছি কিভাবে এই মানুষজনকে সুস্বাদু পানি সরবরাহ করা যায়। দেশের সবচেয়ে বড় এই আশ্রয়ণ প্রকল্পে নির্মাণাধীন 137টি 5তলা ভবনের প্রতিটিতে 32টি করে ইউনিট রয়েছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করায় সেখানে বসবাসরতদের এখানে আশ্রয় দেওয়া হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পটুয়াখালীতে ইপিজেড তৈরির জন্য কৃষি জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন শত শত কৃষক। এ সময় তারা অভিযোগ করেন, সম্প্রতি ইপিজেড নির্মাণের জন্য সরকার 400 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এতে স্থানীয়দের বিপুল পরিমাণ 3 ফসলি জমি নষ্টের পথে। অবিলম্বে 3 ফসলি জমি বাদ দিয়ে জমি অধিগ্রহণের দাবি জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপিও দেন তারা। টাঙ্গাইলের এলেঙ্গায় যমুনা নদীর তাজা মাছ সহ বিভিন্ন জলাশয়ের মাছ বিক্রি করেন জেলেরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাদের তালুকদার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কাদের, ফয়সাল, টাঙ্গাইলের এই যে যমুনা নদী সহ বিভিন্ন জলাশয়ের যে তরতাজা মাছ রয়েছে, সেই মাছের বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি। সেখানে টাঙ্গাইলের যে এলাঙ্গা মাছ বাজার রয়েছে, সেই বাজারে অবস্থান করেছি। আপনাকে যদি একটু দেখাই যে এই যে আজ সকালে ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু মানুষের যে সরগরম এই বাজারে প্রচুর পরিমাণে মানুষ এসেছে এবং পাইকারি যে ক্রেতা রয়েছে সেই ক্রেতারা রয়েছে এবং বিভিন্ন নদ নদী সহ বিভিন্ন জলাশয়ের মাছ নিয়ে কিন্তু এই যে তারা কিন্তু এই সকাল 6টা থেকে 7টা, 7:30 কিন্তু এই মাছগুলো বিক্রি শেষ হয়ে যায়। দিন সকালে আসে এখানে এসে তারা মাছগুলো নিয়ে যায়। আপনাকে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে সম্প্রতি যে বন্যা হয়েছিল, টাঙ্গাইলে কিন্তু প্রচুর বন্যা হয়েছিল। টাঙ্গাইলের 12টি উপজেলা বন্যা হয়েছিল, যে কারণে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন যে নদী সহ বিভিন্ন জলাশয় যে রয়েছে, সেই জলাশয়ে পানি ঢুকে সেই পানিতে কিন্তু মাছ রয়েছে। এখন এই নদীর মাছের বিভিন্ন জলাশয়ের মাছ পাইকার তারা রয়েছেন, মাছ নিয়েছেন এবং প্রতিদিন সকালে মানে ভোরের আলো ফোটার সাথে সাথেই এইগুলো আসলে নিয়ে এসে তারা বিক্রি করে থাকেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ভোরবেলা, এই ভোরে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন এখানে রয়েছে, লোকজনের সমাগম রয়েছে। সেই লোকজনের সমাগমে কিন্তু ব্যাপক কর্মব্যস্ত দেখা যাচ্ছে এই অঞ্চলের যে মাছ বাজার রয়েছে, সেই মাছ বাজারটি। এখানে আপনাকে যদি দেখায় যে এখানে নদীর মাছ ছাড়াও এখানে যে পুকুর, বিভিন্ন জলাশয়ের যে বিভিন্ন মাছ রয়েছে, সেই মাছ এখানে আমদানি করা হয়েছে এবং জেলা এবং উপজেলা সহ বিভিন্ন এলাকার মানুষ এবং আমরা যতদূর ব্যবসায়ীদের কাছ থেকে জেনেছি যে
এখানে কিন্তু এই টাঙ্গাইল জেলার পাইকার ছাড়াও কিন্তু আশেপাশের যে স্থানীয় রয়েছে সেই এই জেলা থেকেও কিন্তু এই ক্রেতাদের মানে সমাগম দেখা যায়। এখানে নিয়ে বিশেষ করে সিরাজগঞ্জ এবং আশপাশের জামালপুর সহ বিভিন্ন এলাকার মানুষ এখানে আসেন। এখানে এসে কিন্তু তারা এই মাছগুলো কিনে নিয়ে তাদের স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন। এখানে আমরা আরেকটি বিষয় জানিয়েছি যে এখানে যে সরবরাহ, এই বর্তমানে কিন্তু মাছের প্রচুর পরিমাণে সরবরাহ স্থানীয় যে জলাশয় রয়েছে, জলাশয় এবং যমুনা নদী, সেই যমুনা নদীর মাছ কিন্তু করছে এবং এই কারণে কিন্তু মাছের যে দাম, সেই দামও কিন্তু অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে বলে আমরা এখানে যে বিষয়টি জানিয়েছি দেখেছি যে এখানে স্থানীয় যে রয়েছে এই পাইকারি ব্যবসায়ী রয়েছে, সেই পাইকারি ব্যবসায়ীর সাথে এখানে খুচরা ক্রেতাও কিন্তু রয়েছে। সেই খুচরা ক্রেতারা কিন্তু এটা থেকে মাছ ক্রয় করে থাকেন এবং তারা স্বাচ্ছন্দ্যে মাছ ক্রয় করছেন এবং তারা জানিয়েছেন যে এখানে মাছ থেকে তারা অনেকটাই স্বস্তিতে আছেন এবং তারা আমাদেরকে যে বিষয় সে বিষয়টা আমাদেরকে জানিয়েছে যে প্রতিদিন যে ভোরের আনুষ্ঠানের সাথে সাথে এখানে মাছ বাজার রয়েছে, সেই মাছ বাজারটি এখানে হয়ে থাকে এবং প্রতিনিয়তই এখান থেকে মাছ নিয়ে এই যে স্থানীয় যে পাইকার রয়েছে এখানে বিভিন্ন স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন। তো এই ছিল আসলে টাঙ্গাইলের এলাকা থেকে যে বিস্তারিত মাছের বাজারে পয়সায়। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাদের তালুকদার মাছ বেচা কেনার খবর। রোপা আমন মৌসুমের ধান কাটা শুরুর সাথে সাথে নাটোরে কমতে শুরু করেছে দাম। কৃষকরা দাম কমার পেছনে সিন্ডিকেটকে দায়ী করলেও ব্যবসায়ীদের দাবি সরকারের দাম নির্ধারণের ঘোষণার পরই দাম কমেছে। আর কৃষি বিভাগ বলছে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে বাজার মনিটর জোরদার করা দরকার। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে। নভেম্বরের শুরুতেই নাটোর জেলার কৃষকেরা কাটতে শুরু করেছেন রোপা আমন মৌসুমের উৎপাদিত ধান। ইরি বোরো মৌসুমে প্রতি বিঘায় 25 থেকে 27 মণ ধান উৎপাদন হলেও রোপা আমন ধানের ফলন হয় সর্বোচ্চ 15 থেকে 17 মণ। এতে লাভের পরিমাণ কম বলে নিজের জমির ধান পরিবারের সদস্যরাই কাটছেন ও মাড়াই করছেন। 2 সপ্তাহ আগেও জেলার হাটগুলোতে প্রকারভেদে প্রতিমণ ধান সর্বোচ্চ 1200 টাকায় বিক্রি হয়েছে, অথচ চলতি সপ্তাহে দাম কমে গেছে 150 টাকা পর্যন্ত। দাম কমার পেছনে ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই দায়ী করছেন কৃষকেরা। রোদে পুরে কাজ করব আমরা, আর মোজা মারবি হলো ব্যাপারীরা। ব্যবসায়ীরা এই ধানগুলা মারাই করে তারা ধানগুলা আটকা দিয়ে এই ধানগুলার দাম সব কমা দিচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি সরকারের ধান কেনার ঘোষণার পর দাম কমেছে। আমরা বাজার দর 1100 টাকা থেকে 1200 টাকা ধান কিনেছি, সরকার 1040 টাকা রেট দিচ্ছে। সরকারের এই দাম দেওয়া উচিত হয়নি, আরো বেশি দাম দিতে হতো। এই অবস্থায় বাজার তদারকি জরুরি বলে মনে করে কৃষি বিভাগ। ধানের ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে জেলা মার্কেটিং বিভাগকে আরো সতর্ক হওয়ার এবং সক্রিয় হওয়ার এবং মনিটরিং জোরদার করার গেলে আমাদের কৃষক ভাইরা লাভবান হবে বলে আশা করা যায়। চলতি বছর জেলায় প্রায় 68,000 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। দীর্ঘ 9 বছর পর চালু হলো খাগড়াছড়ির কবাখালী বাজার। এখন থেকে প্রতি সোমবার সাপ্তাহিক হাট বসবে। স্থানীয়রা জানিয়েছেন 2011 সালের 14 ডিসেম্বর চিকন মিলা চাকমা নামে এক পাহাড়ি নারীর প্রাণহানিকে কেন্দ্র করে দীঘিনালার কবাখালী বাজার বর্জন করে স্থানীয় পাহাড়িরা। ক্রেতা সংকটে পুঁজি হারিয়ে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে যান। সেনাবাহিনীর প্রচেষ্টায় দীর্ঘ 9 বছর পর সোমবার থেকে বাজারটি পুনরায় চালু হয়। এতে দুর্ভোগ থেকে রক্ষা পেল স্থানীয় বাসিন্দারা এবং বাজার চালু হয় খুশি ব্যবসায়ীরাও। মুন্সিগঞ্জের হাটগুলোতে শীতের নতুন সবজি উঠতে শুরু করেছে। কীটনাশক মুক্ত তাজা সবজি পেতে সকাল থেকে ভিড় করেন ক্রেতারা। সে খবর জানাতে মুন্সিগঞ্জ শহরের সদর রোডের সবজির হাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। উজ্জ্বল।
ফয়সাল, এই মুন্সিগঞ্জের পুরো সড়ক জুড়ে কিন্তু স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত একদম ফরমালিন মুক্ত এবং এই কীটনাশক মুক্ত এই ফ্রেশ সবজি নিয়ে কিন্তু এইভাবে হাটে বসেছে এবং এই সবজির হাটের কারণে কিন্তু পুরো সড়ক বন্ধ হয়ে গেছে এবং প্রতিদিন এই ভোরের আলো ফোটার আগে থেকে কিন্তু এই বাজার এভাবে বসে যায়। ঘন্টার এই বাজারে কিন্তু প্রচুর বেচা কিনা এবং এই হাটে এবং এখানে যে এই পাইকার ছাড়াও কিন্তু স্থানীয় শৌখিন লোকজন যারা ভোরে বের হয়ে যান এই প্রাতঃ ভ্রমণে এসে কিন্তু তারা ফ্রেশ সবজি কিনে নিয়ে যান। এখানে যে শীতের আগাম সবজি বিশেষ করে কফি, লাউ, সিম সহ নানা রকমের আগাম সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এইসব সবজি কিন্তু সব সরাসরি কৃষক বিক্রি করছেন এবং তাদের যে নিজস্ব জমি সেই জমি বা বাড়ির আঙিনায় যে উৎপাদিত সবজি সেগুলোর এই হাট এটি এবং এই হাট এই কারণে কিন্তু বিখ্যাত এবং এই ফ্রেশ কৃষক থেকে সরাসরি কিনা যায় বলে কিন্তু এই হাটের কদর বেশি। আপনারা দেখছেন যে অনেক নারীরাও আসছেন এই হাটে এবং তারা প্রভাত ভ্রমণে এসে কিন্তু একসঙ্গে এই সবজির বাজার করে ফিরবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি লাউ, চাল কুমড়া থেকে শুরু করে ডাঁটা, লাল শাক, বটবটি, ঝিঙ্গা, কবি, দুন্দল সব রকমের সবজি কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং এই যে পরিবেশ সেটি কিন্তু একেবারে ফজরের আজানের পর থেকেই এখানে আমরা এরকম ভিড় দেখতে পাচ্ছি এবং পাইকাররা কিন্তু নানা রকম যানবাহনে করে তারা এইসব সবজি কিনে নিয়ে যাচ্ছেন। তো আমরা এই যে এই সবজি বাজার সম্পর্কে আমরা কথা বলবো একজন ক্রেতার সঙ্গে। আমরা জানতে চাইবো যে এই সবজি বাজারে আপনি যে এখানে এসছেন এই সবজি বাজারে আসার আগ্রহটা কেন আপনার? আমি এখানে এই সবজি বাজারে আসার আগ্রহ একটি যে কোনো রাসায়নিক সার ছাড়া কৃষকরা সবুজ সারের মাধ্যমে তারা এই সবজিগুলো উৎপাদন করেন এবং আমরা এখানে সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের এই এলাকার আশেপাশে রামপাল, কনকপাড়া, রতনপুর এই সমস্ত এলাকার সবজির সারা দেশব্যাপী সুনাম রয়েছে। এর জন্য আমরা সূর্য ওঠার আগে প্রতিদিন যে এখানে সবজির হাট বসে এখান থেকে আমরা একেবারে টাটকা সবজি কোনো রাসায়নিক সার ব্যতীত তারা যেহেতু তৈরি করে নিজেরা অল্প অল্প করে নিয়ে আসে, সুতরাং এখান থেকে নিয়ে আমরা মনে করি যে আমরা শারীরিকভাবে ভালো থাকবো। এর জন্যই এখান থেকে আমরা প্রতিদিন ভোরে সবজি কিনতে আসি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলবো। এই যে ভোরের হাট এবং পুরো রাস্তা বন্ধ হয়ে বেচা কিনা এবং এতে মানুষের কোনো কষ্ট হয় কিনা বা আপনারা এখানে এসে কতটুকু স্বাচ্ছন্দ্যে কেনা বেচা করতে পারছেন? আমরা অত্যন্ত ভোরবেলা হাঁটতে বের হওয়ার পর এখান থেকে আমরা সবজি কিনি এবং আমরা এটা ধরেই নিয়েছি যেহেতু টাটকা সবজি এবং আপনার নানাবিধ তরি তরকারি পাওয়া যায়, এই জন্য আমরা ধরেই নিয়েছি এখানে আমাদের 1-2 ঘন্টা একটু কষ্ট হবে। এই কষ্টটা আমরা বরণ করি আমরা সকলে এখান থেকে সবজি কিনতে আসি সকালবেলা, যেহেতু এখানে অত্যন্ত টাটকা সবজি এবং এই স্বাস্থ্যকর সবজি এখানে পাওয়া যায়। দূর দূরান্ত থেকে এখানে সকালবেলা অনেক মহিলারাও এখানে এসে বাজার করে, আমরা এখানে বাজার করতে আসি। এটা আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ। ধন্যবাদ। যেটি ফয়সাল শুনছিলেন যে এই সবজির হাটে তারা এখানে আসার কারণটা হচ্ছে যে কৃষকের উৎপাদিত যে নিজস্ব সবজি এখানে পাওয়া যাচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে এই সড়কের পাশেই কিন্তু রয়েছে প্রধান বাজার। সেই প্রধান বাজারে কিন্তু সবজির দাম অনেক পরিবর্তন। যে সবজি 40 টাকা কেজিতে এই হাটে বিক্রি হচ্ছে সেটি কিন্তু এই 2 ঘন্টা পরেই পাশে যে সবজি বাজার সেখানে কিন্তু 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন।
এবং এই বাজার থেকে কিন্তু অনেক সবজি কিনে নিয়ে পাশের সেই বাজারে কিন্তু এই অতিরিক্ত মূল্যে বিক্রি হয় এবং কৃষকের এইসব এই যে তাজা সবজি এবং সুস্বাদু সবজি কদরটা বেশি, সেই কারণে কিন্তু এখানে নানা রকম পাইকার কিন্তু রাজধানী ঢাকা থেকে সব বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এবং এসে তারা এইসব ফ্রেশ সবজি তারা কিনে নেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা ভোর থেকে যেটা দেখছি যে নানা রকম ব্যাটারি চালিত রিক্সা এবং কাভার্ড ভ্যান বিভিন্ন যানবাহনে কিন্তু এসব সবজি নিয়ে যাচ্ছে এবং কৃষক তারা ভোর থেকে এসব সবজি নিয়ে এখানে পয়সা বসাচ্ছেন। এবং এই মুন্সিগঞ্জ শহরের এই যে প্রাচীন একটি শহর, এই শহরে যে এই এরকম একটি বেচা কিনা সেটি কিন্তু একটু পরে আর বোঝা যাবে না যে পুরো এই সড়ক জুড়ে যে মানুষের পদচারণা এবং রাস্তার দুপাশে যে এমন বেচা কিনা সেটি কিন্তু একটু পরেই আর বোঝার কোনো সুযোগ নেই। এবং এই যে 2 ঘন্টার এই বাজারের সহস্রাধিক কৃষক কিন্তু এখানে বেচা কিনা করেন। এই ছিল মুন্সিগঞ্জের সবজি বাজারের সর্বশেষ ফয়সাল। মুন্সিগঞ্জ থেকে সবজি বেচাকেনার খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আলুর বীজের দাম কমানো ও টমেটো সংরক্ষণের জন্য সরকারি হিমাগার নির্মাণের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছেন কৃষকেরা। গতকাল দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। কৃষকদের অভিযোগ, সরকারি প্রতিষ্ঠান বিএডিসি প্রতি কেজি আলুর বীজ 49 টাকা নির্ধারণ করায় আলু চাষে কৃষকদের বিপাক বেড়েছে। অযৌক্তিক বীজের দাম কমিয়ে 30 টাকায় নির্ধারণ করার দাবি জানান তারা। উৎপাদিত গ্রীষ্মকালীন টমেটো সংরক্ষণের জন্য সরকারিভাবে হিমাগার স্থাপনের দাবি কৃষকদের। ভোরের সময়ে আরও থাকছে, করোনা ও আমপানের ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা যশোরের ফুল চাষিদের, চলছে নিয়মিত পরিচর্যা। অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের সব সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে রয়েছে অর্ধশত ব্যাংক হিসাব। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন দেশে পাচার করা অর্থের সম্পর্কে তথ্য পাওয়া গেলেও তার কোনো নির্দিষ্ট সংখ্যা এখনও জানাতে নারাজ সংস্থাটি। থাইল্যান্ডে পাওয়া গেছে সেলিম প্রধানের মালিকানাধীন প্রধান গ্লোবাল ট্রেডিং, এশিয়া ইউনাইটেড এন্টারটেইনমেন্ট, তমা হোম পাতায়া লিমিটেড সহ 7টি কোম্পানি। এছাড়া ব্যাংকক ব্যাংক ও সায়েম কমার্শিয়ালে 20 কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে দুদকের তদন্তে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের জেপি মর্গান ব্যাংকে 2টি ব্যাংক হিসাবের তথ্য রয়েছে। দুদক সূত্র জানায়, সেলিম প্রধানের বেশিরভাগ অর্থই ঢেলেছেন লাস ভেগাসে ক্যাসিনো খেলে। এজন্য কয়েক কোটি টাকার ক্যাসিনো চিপস ক্রয় করেছেন সেলিম প্রধান। এছাড়া 61 কোটি টাকা থাইল্যান্ডে পাচার করেছেন বলেও তথ্য রয়েছে। তবে সব মিলে কত টাকা পাচার হয়েছে সে সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্তের আগে মুখ খুলতে নারাজ দুর্নীতি দমন কমিশন। তবে এখন পর্যন্ত পাওয়া সেলিম প্রধানের স্থাবর সকল সম্পদ জব্দ করেছে দুদক। শীঘ্রই তদন্ত প্রতিবেদন জমা হবে বলে জানান দুদক কমিশনার। থাইল্যান্ডে সেলিম প্রধানের মালিকানাধীন প্রধান গ্লোবাল ট্রেডিং, এশিয়া ইউনাইটেড এন্টারটেইনমেন্ট তথা হোম পাতায়া কোম্পানি লিমিটেড সহ 7টি কোম্পানির সন্ধান পাওয়া গেছে এবং সেলিম প্রধানের সকল সম্পদ জব্দ করা হয়েছে। তার অর্ধশত ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। কত টাকা পাচার হয়েছে এ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেয়া, তদন্ত রিপোর্ট সাবমিট করা এবং মামলা পরিচালনার এই পর্যায়ে বলা সমীচীন হবে না। তিনি জানান, পাচার করা অর্থ উদ্ধারে বিভিন্ন দেশে MLAR সহ নানা আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে মিটার রিডাররা বাসা বাড়িতে না গিয়েই বিদ্যুৎ বিল করায় হয়রানি কমছে না গ্রাহকদের। মাসের পর মাস ভুতুড়ে বিল পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে অভিযোগ পেলেই নেওয়া হয় তাৎক্ষণিক ব্যবস্থা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আখনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুর পৌরসভার পাকদি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তার বাসা বাড়িতে 1500 থেকে 1700 টাকা বিদ্যুৎ বিল আসছে গত কয়েক বছর ধরে। কিন্তু গত 3 মাস ধরে এই বিলের পরিমাণ ছাড়িয়েছে 4500 টাকার উপরে। এমন পরিস্থিতিতে অভিযোগ জানাতে দ্বারস্থ হন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাদারীপুর অফিসে। ট্যাঙ্কিতে পানি উঠাই আর টিভি চলে একটা, আর আপনার ঘরে লাইট জ্বলে। অতিরিক্ত বিল আসে কয়েক মধ্যে বিল আমি দিয়ে পাই না, এত বিল আসতেছে।
শুধু আনোয়ার হোসেনই নন, তার মতো শত শত মানুষ প্রতিদিন এই হয়রানির শিকার হচ্ছেন বিদ্যুৎ বিল নিয়ে। গ্রাহকের বাসা বাড়িতে গিয়ে মিটার দেখে বিদ্যুৎ বিল তৈরি করার কথা থাকলেও মাদারীপুর বিদ্যুৎ কর্তৃপক্ষ তা মানছেন না। দীর্ঘদিন ধরে মিটার রিডাররা অফিসে বসে নিজেদের মন গড়াভাবে তৈরি করছেন বিদ্যুৎ বিল। দু একজন গ্রাহক বিদ্যুৎ বিল সংশোধন করলেও অধিকাংশ গ্রাহক বাধ্য হয়েই এই বিল পরিশোধ করছেন। ফলে বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি কমছে না গ্রাহকদের, এতে আর্থিক হয়রানির শিকার হচ্ছেন অনেকেই। ইউনিট দেখে বিল করে না, ইউনিট কোনো মাসে বেশি আছে, কোনো মাসে কম আছে, একরের কোনো বিল আসে না। নিয়ম অনুযায়ী আমাকে বাসায় বিদ্যুৎ মিটার দেখে বা তারা বিল দিয়ে যাবে। ফ্যান, 2টা লাইট, কিন্তু দেখা যায় যে 1500, 1600 এরকম বিদ্যুৎ বিল আসে। গ্রাহকের ভোগান্তির কথা স্বীকার করে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, অভিযোগ পেলে তাৎক্ষণিক সমস্যা সমাধানে নেওয়া হবে ব্যবস্থা। কমপ্লেন আছে, সেগুলো আমরা সমাধান করতেছি এবং এটা অনেক বেশি ছিল, এখন আমরা অনেক কমাই নিয়ে আসছি, আশা করি এটা কমে যাবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাদারীপুর অফিসের আওতাধীন 26,000 গ্রাহকের বিপরীতে কাজ করছেন মাত্র 8 জন মিটার রিডার। সময় সংবাদ, মাদারীপুর। ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসের ভেতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের গঙ্গাশ্রম এলাকার একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। শ্বাসরোধ করে হত্যার পর ব্রিফকেসে ভরে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যার কারণ ও লাশের পরিচয় জানতে কাজ করছে পুলিশ ও সিআইডি। সোমবার ভোরে ময়মনসিংহের গৌরীপুরের গঙ্গাশ্রম এলাকায় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের কালভার্টের নিচে পানিতে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ব্রিফকেসের ভেতর মধ্যবয়সী শারীরিক প্রতিবন্ধী এক নারীর লাশ দেখতে পায়। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ব্রিফকেস থেকে লাশ বের করে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা। লাশটা এই এলাকার না বাইরের লাশ, এই এলাকায় এনে ফালছে হয়তো মারিয়া ব্রিফকেস বড় একটা লাশ, এখানে পুলিশে এটা তদারকি করতেছে, অন্য লোক মারিয়া হাত পা মানে তবদলা নিয়ে রয়েছে। এরকম যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা করেছে, তাদের আমরা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চাই। এদিকে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সুরতহাল ও আলামত সংগ্রহের পর ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে হত্যার পর ব্রিফকেসে ভরে অন্য এলাকা থেকে এনে এখানে লাশ ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের। গলায় একটা হালকা একটু চিহ্ন পাওয়া গেছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। মহিলা লাশ পাওয়া গেছে, সেটা আমরা বাকুর সব নিয়েছি, গোড়াসহ এক কিছু চুল নিয়েছি আর 2 হাতে 10 কোন সাপ নিয়েছি। আমরা তদন্ত সাপেক্ষে এটা কাজ করা যাবে। ব্রিফকেসের ভিতরে লাশের সাথে এমএসবি ব্রিকফিল্ডের 5টি ইট পাওয়া গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। পঞ্চগড়ে প্রতিবেশী লাথিতে অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাতের ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার অন্তঃসত্ত্বা নারী নাজমা বেগম বাড়ির পাশে কাজ করছিলেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী সাইবুর রহমান নাজমাকে মারধর ও পেটে লাথি মারেন। এতে অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নেয়ার পর তার গর্ভপাত হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী আমিনুর রহমান 5 জনকে আসামি করে মামলা করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। কুড়িগ্রামে আরজিনা খাতুন হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন। জানা গেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 2015 সালের 6 জুন চ্যাংটাপাড়া গ্রামে বাড়িতে একা পেয়ে কিশোরী আরজিনা খাতুনকে গলা কেটে হত্যা করে আইয়ুব আলী ও আনোয়ারুল হক সহ 4 জন। পরে পাশের ডোবায় রক্ত পরিষ্কার করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে আইয়ুব আলী। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় নিহত কিশোরীর মা রৌমারী থানায় 3 জনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আনোয়ারুল হককে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। বাকি 2 আসামিকে খালাস দেওয়া হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গতকাল সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী বাস সদরের রসুলপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ট্রাক চালক ও বাসের সুপারভাইজার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করে পুলিশ। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে
এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই মোটরসাইকেলের অন্য এক আরোহী। পুলিশ জানিয়েছে, গতরাতে পঞ্চগড় থেকে তজিবুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আমাল উদ্দিন। তেঁতুলিয়া উপজেলার ভোজনপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে জেমকন গ্রুপ পোল ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় তারা। হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমালকে মৃত ঘোষণা করেন। অপর আরোহীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নড়াইলে যাত্রীবাহী বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্যের স্ত্রী সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও 4 জন। পুলিশ জানিয়েছে, সোমবার খুলনা থেকে ছেড়ে আসা নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজি বাইককে ধাক্কা দেয়। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয় ইজি বাইকের সব যাত্রী। তাদের নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর শাফিয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। সেনা সদস্যের স্ত্রী তামান্নার অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ঘাতক বাসটিতে আটক করেছে পুলিশ। পালিয়ে গেছে বাসের চালক ও হেলপার। করোনা ও আমপানের ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন যশোরের ফুল চাষিরা। এজন্য নতুন করে শুরু করেছেন ফুলের গাছ লাগানো ও পরিচর্যার কাজ। আশায় বুক বাঁধলেও চড়া সুদে ঋণ গ্রহণ ও দ্বিতীয় দফার করোনা সংকটের শঙ্কায় রয়েছেন তারা। সংশ্লিষ্টরা মনে করেন, সরকারে বিশেষ ঋণ সুবিধার ব্যবস্থা করলে স্বস্তি ফিরতে পারে ফুল চাষিদের মধ্যে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ৮০ দশক থেকে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে দেশে সাড়া জাগিয়েছেন যশোরের ফুল চাষিরা। জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার চাষিরা গোলাপ, জাবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি সহ 11 ধরনের ফুল চাষ করে দেশে গড়ে তুলেছেন ফুলের বিশাল বাজার। তাদের উৎপাদিত ফুল দিয়েই পূরণ হচ্ছে দেশের 2/3 চাহিদা। কিন্তু বিশ্বব্যাপী চলা করোনা সংকট ও ঘূর্ণিঝড় আমপানের কারণে গত মৌসুমে চরম ক্ষতির শিকার হন ফুল চাষিরা। তবে সেই ক্ষতি পুষিয়ে নিতে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। নতুন করে শুরু করেছেন ফুলের গাছ লাগানো, পরিচর্যা, সার ও সেচের কাজ। আমপানে ফুল সব নষ্ট হয়ে গেছে, ঋণ ফিন হয়ে এখন আবার এই ফুল চাষবাস করছি। ধার দেনা করতে করতে এই যে জমিগুলো বা এই শেডগুলো আমরা ট্রিটমেন্ট করতে করতে আমরা একেবারে নাজাল হয়ে যাচ্ছে। বাগান ভালো করে পরিচর্যা করছি, সামনের সিজনের জন্য ভালো দাম পাওয়া যায়। আশায় বুক বাঁধলেও চড়া সুদে ঋণ গ্রহণ ও দ্বিতীয় দফার করোনা সংকটের শঙ্কা পিছু ছাড়ছে না তাদের। সমিতির থেকে লোন নিয়ে আমরা এসব চাষবাসগুলো করছি। সামনে যদি করোনা আসে, ফুল যদি বিক্রি না হলে আমার ঋণ কিভাবে শোধ করব? লোন যদি অল্প সুদি পাই তাহলে আমাদের প্রথম চাষি অনেক বেশি যাবে। তবে ফুল চাষিদের এ নেতা মনে করেন, কৃষি প্রণোদনার বাইরে বিশেষ ঋণ সুবিধার ব্যবস্থা করলে সম্ভাবনাময় ফুল চাষকে বাঁচিয়ে রাখা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে কৃষি যে ঋণ, সেই ঋণ বিশেষ বরাদ্দ দিয়ে আমাদের এই সম্ভাবনাময় সেক্টরটাকে রক্ষা করার জন্য বিনীত দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় ৬,০০০ কৃষক ১,৫০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন। সময় সংবাদ, যশোর। জানাবো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী খবর। আগামী বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসের ক্ষমতা নেবেন জো বাইডেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও আরও আন্তরিক ও স্বৈরশাসকদের প্রতি কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে পররাষ্ট্রনীতিতে জো বাইডেনকে আরও অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মত বিশ্লেষকদের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা জো বাইডেন হোয়াইট হাউস ছেড়ে আসার পর অনেক কিছুই পাল্টে গেছে। ট্রাম্প কিংবা তার নিজের কারণে সৃষ্ট শত্রুরাও আরও অনেক বেশি সক্রিয় এখন। জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত নীতির বিপরীত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছেন জো বাইডেন। তবে চীনের ক্ষেত্রে বাণিজ্য ইস্যুতে ট্রাম্প যে কঠোর অবস্থান নিয়েছেন তা বজায় রাখবেন তিনি। বহুজাতিক পরমাণু চুক্তি মেনে চললে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছেন জো বাইডেন। এছাড়া ন্যাটোর সঙ্গেও পুনরায় আস্থা অর্জনের চেষ্টা করবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে দায়িত্ব পালন করা প্রাজ্ঞ এই রাজনীতিক এই বিষয়গুলোতে খুব সহজেই সফল হবেন তাতে কোনো সন্দেহ নেই। তবে গত 4 বছরে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যে পরিবর্তন হয়েছে তাতে কিছুটা হলেও চ্যালেঞ্জের
মুখে পড়তে হবে বাইডেন প্রশাসনকে। পররাষ্ট্র নীতিতে যেটা ওবামা প্রশাসন পর্যন্ত আমরা দেখেছি সেইগুলি কিন্তু চলতে থাকবে। আমরা হয়তোবা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র জো বাইডেনের নেতৃত্বে মাল্টিল্যাটারালিজম অর্থাৎ যে বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা সেই দিকে আবার ঝুঁকে পড়বে। জো বাইডেনের জন্য চ্যালেঞ্জ হতে পারেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিশ্লেষকরা বলছেন নিজ দেশে ব্যর্থতার দায় ঢাকতে সিরিয়া, লিবিয়া, আর্মেনিয়ার সশস্ত্র সংঘাতে ইন্ধন দেয়া এরদোয়ান গ্রিস ও ফ্রান্সের সঙ্গেও উত্তেজনার পারদ বাড়িয়ে চলেছেন। ওই অঞ্চল থেকে ট্রাম্পের সরে পড়ার মানসিকতার কারণে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে যুদ্ধে সমর্থন দিয়ে চলেছেন তুর্কি প্রেসিডেন্ট। তবে এর জন্য ট্রাম্পের পাশাপাশি ওবামা ও বাইডেনের আগের সময়ের সিদ্ধান্তও দায়ী বলে মনে করেন অনেকে। ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সকে আবারও রাজি করানোর মতো চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে বাইডেনকে। তবে বন্ধু রাষ্ট্রগুলোর উপর বিশ্বাস স্থাপনের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনের উপর নির্ভর করবে বাইডেনের পররাষ্ট্রনীতি কতটা সফল হবে। ওমর ইনান, সময় সংবাদ। নির্বাচনে হারের পর এবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে টুইট বার্তায় করোনা মোকাবিলায় দিক নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য জয়ী জো বাইডেন। একই সঙ্গে সবাইকে মাস্ক পরারও আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন নির্বাচন পরবর্তী সবশেষ খবর জানাতে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকি, কেমন দেখছেন নির্বাচন পরবর্তী আমেরিকার পরিস্থিতি এখন? জি, অনেক ধন্যবাদ ফয়সাল মোর্শেদ আপনাকে। যা দেখছি এরকম নজিরবিহীন ঘটনা কিন্তু শুধু আমি কেন, যুক্তরাষ্ট্রের যারা প্রবীণ ব্যক্তি আছেন তারাও এরকম রাজনীতিতে এই ঘটনাগুলো দেখেননি। একটি উদ্বেগ, উৎকণ্ঠার নির্বাচনী প্রচারণার পরে, নির্বাচন শেষ হওয়ার পরে যে টান উত্তেজনার মধ্যে ফলাফল ছিল, গত 4 দিন ধরে টানা ফলাফলের জন্য এক ধরনের স্নায়ু চাপের মধ্যে সবাই ছিলেন। সেই ফলাফল ঘোষণা হওয়ার পরেও এখন অন্য আরেক ধরনের কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই অনিশ্চয়তার জায়গাটিতে প্রথমত বলা যায় আপনাকে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। তো মার্কিন রাজনীতিতে এবং নির্বাচনের পরে যে পরাজিত হন তিনি কিন্তু সঙ্গে সঙ্গেই পরাজয় স্বীকার করে নেন এবং বিজয়ী ব্যক্তিকে অভিনন্দন জানান। সেটি এখানকার রাজনীতির রেওয়াজ। কিন্তু নির্বাচনের আগে যেসব সহিংস ঘটনা, সন্ত্রাসের যেসব ঘটনা দেখেছি, নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য ভোট হামলা ভাঙচুরের যেসব ঘটনার কথা আমরা দেখেছি, তারপর ফলাফল নিয়ে যেসব হয়েছে, তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কিন্তু সেই ধারাবাহিকতার মধ্যেই রয়েছে। তিনি এখনো পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। উল্টো তিনি বলেছেন যে আপনারা জানেন সবাই যে আদালতে যাবেন। তো যুক্তরাষ্ট্রে যে সময়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু ছুটির দিন ছিল, অর্থাৎ 2 দিন পর ছুটির পর আজকে প্রথম যুক্তরাষ্ট্রে কিন্তু কার্য দিবস শুরু হয়েছে। সেই কার্য দিবসে আদালতে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু আমরা কিন্তু সারাদিন আজকে তাকে আদালতে কিংবা রিপাবলিকান শিবিরের কাউকে আদালতে যেতে দেখিনি। কিন্তু দিনটি শুরু হয়েছে, এই কার্য দিবসের প্রথম দিনটি শুরু হয়েছে দুজনের দুরকম ভাবে। একটি হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিস, তারা কিন্তু প্রেসিডেন্ট ইলেক্ট অফিস করেছেন, অর্থাৎ যে নির্বাচিত প্রেসিডেন্টের যে অস্থায়ী অফিস সেটি তারা চালু করে দিয়েছেন। এবং আজকে অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ সভা করেছেন, অনলাইনে আমরা দেখেছি। এবং সেখানে আমরা দেখতে পেরেছি যে প্রথমে তিনি যে গুরুত্বটি দিয়েছেন, আপনি জানেন ফয়সাল মোর্শেদ, যে এখনো যুক্তরাষ্ট্রে হাজার হাজার, কখনো কখনো প্রতিদিন 1 লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে এবং কয়েক হাজার করে মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। 2,35,000-এরও বেশি মানুষ এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে এবং 1 কোটি মানুষ ছাড়িয়ে গেছে করোনায় আক্রান্ত। এমন একটি পরিস্থিতিতে কিন্তু জো বাইডেন এবং কমলা হ্যারিস তারা এই করোনা মোকাবেলার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং সেটির উপরেই প্রাধান্য দিচ্ছেন। সেই সঙ্গে তারা কিন্তু একটি 3 সদস্যের একটি কো-চেয়ার, 3 জনের নেতৃত্বে একটি কমিটি করে দিয়েছেন। সেই কমিটির নেতৃবৃন্দের সঙ্গেও আজকে কিন্তু সভা হয়েছে এবং
সেই কমিটির একজন হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক মার্থি। তিনি যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন। তারপরে তিনি এখানে দীর্ঘদিন যে রোগ সংক্রমণ বিভাগ আছে, স্বাস্থ্য বিভাগ আছে, সেখানে তিনি কাজ করেছেন। তিনি জেনারেল সার্জন হিসেবে খুব প্রতিষ্ঠিত এবং বারাক ওবামার সময় তিনি কাজ করেছেন। তো এই যে তিনজনের নেতৃত্বে যে কমিটি করে দেওয়া হয়েছে, তারা এখন পরবর্তী করণীয় ঠিক করবেন। এটি দিয়েই আজকে জো বাইডেন এবং কমলা হ্যারিসের দিন শুরু হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিন শুরু হয়েছে টুইট করে। তিনি যে প্রতিরক্ষা মন্ত্রী আছেন তাকে আপনি জানেন যে আপনি নিজেই বলেছেন তাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এখানকার যারা হোয়াইট হাউসের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা চাকরি খুঁজছে অন্যত্র, কিন্তু সেখান থেকে হোয়াইট হাউসের যে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী আছেন তিনি বলেছেন যে কাউকে চাকরি না খোঁজার কথা বলেছেন। তো সবকিছু মিলিয়ে এক ধরনের টান উত্তেজনার মধ্যেই এখন রয়েছে। আমরা আশা করছি যে সবকিছু ঠিক হবে। আদালতে যাবেন কি যাবেন না এই বিষয়টি এখনো ফয়সালা হয়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফয়সাল মোর্শেদ, আপনাকে ধন্যবাদ। মার্কিন নির্বাচন পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকে। যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকের যৌথ করোনা টিকা 90% বেশি কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠান দুটি। ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ে ট্রায়ালের ফলাফলে এমনটি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে তারা। বিশ্বের 6টি দেশের প্রায় 43,500 মানুষের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের পর 90%-এর বেশি মানুষের শরীরে এটি কার্যকর প্রমাণিত হয়েছে বলেও জানিয়েছে সংস্থা দুটি। ভ্যাকসিনটি বাজারে আনতে আগামী মাসের মধ্যেই জরুরি অনুমোদনের আবেদন করা হবে বলেও জানানো হয়েছে। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। অবশেষে এলো কাঙ্ক্ষিত সেই সুখবর। জার্মানির জৈব বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠান বায়োনটেক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের গবেষণার ফল কোভিড-19 কার্যকরী প্রতিষেধক BNT162b2 পেল ম্যার্কেল সরকারের অনুমোদন। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শুরু থেকেই দেশটির 16টি অঙ্গরাজ্যের সেনা তত্ত্বাবধানে এবং কমপক্ষে 60টি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে জার্মানদের টিকা প্রদান কার্যক্রম শুরু করবে ম্যার্কেল প্রশাসন। কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এরই মধ্যে 40,000-এরও বেশি স্বেচ্ছাসেবী শরীরে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা শেষে 90%-এরও বেশি সাফল্যের দাবি করেছে প্রতিষ্ঠান দুটি। ডিসেম্বর থেকেই এই ভ্যাকসিনটির মানবদেহে প্রয়োগ শুরু হবে এটা নিশ্চিত। তবে আমি মনে করি যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি তাদের আপাতত এটি নেয়ার প্রয়োজন নেই। যারা করোনার ভয়ে আছেন তাদেরকে অবশ্যই টিকা নিতে বলবো। এদিকে টিকা প্রদান কার্যক্রম খুব শীঘ্রই শুরু হলেও সবার আগে দেয়া হবে স্বাস্থ্যসেবায় নিয়োজিত সহ ঝুঁকিতে থাকা প্রবীণ, অসুস্থ ওই স্কুলের শিক্ষকদের। অন্যদিকে সাধারণ নাগরিকদের কাছে ভ্যাকসিনটি পৌঁছতে যেহেতু আরও সময় লাগবে, তাই আপাতত ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু করোনার টিকা আসতে সময় লাগছে, তাই এই মুহূর্তে ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচার জন্য আমাদের উচিত ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া এবং যে কোনো ওষুধের দোকানে বা ডাক্তারখানায় এই টিকাটা পাওয়া যায় এবং দামও খুব কম। এর মধ্যে জার্মানির জাতীয় বিজ্ঞান গবেষণা একাডেমি ও ইমিউনাইজেশন স্ট্যান্ডিং কমিটি স্বাস্থ্য অধিদপ্তরকে সঙ্গে নিয়ে দেশ জুড়ে প্রতিষেধকের ক্যাম্পেইন শুরুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। করোনাকে পরাজিত করতে আগামী মাসেই পুরো জার্মানির 16টি অঙ্গরাজ্যে একসাথে শুরু হবে প্রতিষেধক প্রদানের কার্যক্রম। তবে প্রতিষেধক গ্রহণে থাকছে না কোনো বাধ্যবাধকতা, অর্থাৎ কোনো ব্যক্তি স্বাধীনতা কিংবা ইচ্ছার বিরুদ্ধে এই টিকা প্রদান করা হবে না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনা ভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্বের অধিকাংশ দেশ। বিশ্বজুড়ে এখনো পর্যন্ত 5,07,00,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 12.5 লাখেরও বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 1,10,000 মানুষ, মারা গেছেন প্রায় 550 জন। এ অবস্থায় আবারও বিধি নিষেধ আরোপ করেছে হাঙ্গেরি, পর্তুগাল সহ বিভিন্ন দেশ। করোনা আক্রান্ত ও মৃতের দিক দিয়ে এখনও শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই 1 লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃতের সংখ্যাও আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে। ইসরায়েলেও বেড়েছে সংক্রমণ। কোভিড-19 শনাক্তে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে ফাস্ট ট্র্যাক কোভিড শনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে।
করোনার দ্বিতীয় ধাক্কায় টালমাটাল ইউরোপের বিভিন্ন দেশ। হাঙ্গেরিতে মহামারী নিয়ন্ত্রণে নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ফেসবুকে এক ভিডিও বার্তায় রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত দেশ জুড়ে কারফিউ জারি করার কথা জানান তিনি। সন্ধ্যা 7টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ সীমা পৌঁছেছে বেলজিয়ামেও। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে আবারও আংশিক লকডাউন ঘোষণা করেছে দেশটি। সুইজারল্যান্ডেও করোনা পরিস্থিতি অবনতির দিকে। করোনা নিয়ন্ত্রণে পরীক্ষার উপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। যেহেতু আমার উপসর্গ আছে, তাই গণপরিবহন ব্যবহার করে করোনা পরীক্ষা করাটা অনেক ঝুঁকিপূর্ণ। তাই ড্রাইভিং অবস্থাতে করোনা পরীক্ষা করাটাই শ্রেয় মনে হয়। এদিকে সংক্রমণ বাড়ায় পিসিআর টেস্টের পাশাপাশি নিঃশ্বাসের মাধ্যমে করোনা শনাক্ত করা যায় এমন পদ্ধতি আবিষ্কার করে তা প্রয়োগ করেছে সিঙ্গাপুর। মাত্র 1 মিনিটেই জানা যাবে কেউ করোনা পজিটিভ কিনা। ওমর ইনান, সময় সংবাদ। ফ্লাইট জটিলতায় বাংলাদেশে আটকা পড়ার পর ইতোমধ্যেই কয়েক হাজার বাংলাদেশি ইতালিতে ফিরতে পারলেও কয়েকশো ফ্যামিলি ভিসাধারী প্রবাসী এখনও আটকা পড়ে আছেন। বারবার টিকিট পরিবর্তন করায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ইতালি থেকে বিস্তারিত জানিয়েছেন মাকসুদ রহমান। কোভিড-19 আগ্রাসনে অতিষ্ঠ হয়েছে সারা বিশ্ব, অর্থনীতি হয়েছে পঙ্গু। আর সেই অর্থনীতির বিকাশ যেখানে পঙ্গু, সেখানে বাংলাদেশি প্রবাসীদের জীবন হয়েছে অতিষ্ঠ। আর অতিষ্ঠ জীবনের ভোগান্তির এক নাম ইতালি প্রবাসীদের জীবন। হাজার হাজার বাংলাদেশি যারা গত মার্চ মাস থেকে বাংলাদেশ থেকে ইতালি ফিরতে বিমান চলাচলের জন্য আটকা পড়েছিলেন, তারা বুক করেছেন লাগামহীন এবং বিরামহীন ভোগান্তিতে। গত কয়েক সপ্তাহ যাবৎ সরকারের নমনীয় ভাবমূর্তির জন্য ফিরতে পেরেছেন হাজার হাজার বাংলাদেশি যারা ইতালিতে ফিরে এসেছেন। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ভোগান্তির নাম হলো ইতালির প্রবাসী পরিবারগুলো, যেই পরিবারগুলো ভিসা পেয়েছেন, অপেক্ষা করছেন মাসের পর মাস, যাদের ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, ফিরতে পারছেন না ইতালিতে। স্বামী কাছে ফিরতে চাচ্ছেন, পিতার কাছে সন্তান ফিরতে চাচ্ছেন, বা পরিবারগুলো তাদের আপনজনের কাছে ফিরে আসতে চাচ্ছেন। এর মধ্যে রয়েছেন কেউ কেউ অনেক অসুস্থ এবং তাদের ফিরে আসাটা ইতালিতে খুবই গুরুত্বপূর্ণ। টিকিট কাটা ছিল, তারপর আসতে দেয়নি। আমার ওয়াইফ একজন ক্যান্সারের পেশেন্ট, তার ট্রিটমেন্টের জন্য ইতালি আসাটা খুবই জরুরি। এখন আমরা ফ্যামিলি ভিসা যারা আটকে পড়ে আছি দেশে, তারাও যাতে ইতালি পৌঁছাতে পারি এবং ফ্যামিলির কাছে যাইতে পারি, সেজন্য আমাদের ফ্লাইটটা ওপেন করে দেওয়া হোক। আমাদের বাচ্চারা তাদের বাবা থেকে বিচ্ছিন্ন। সেই সুযোগে অনেক ট্রাভেল এজেন্সি টিকেটের পরিবর্তন করতে করতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী পরিবারগুলো। বাংলাদেশে নতুন ফ্যামিলি ভিসা নিয়ে আটকে আছি। এই মাসে আমার ফ্যামিলি ভিসা মেয়াদ শেষ হয়ে যাবে। আমি আর আমার ছেলে দেশে আটকে পড়েছি, এখনো যেতে পারতেছি না। আর সেই পরিস্থিতিতে তারা অপেক্ষায় আছেন ইতালিয়ান সরকার বা বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান এম্বাসির রাষ্ট্রদূত কিংবা বাংলাদেশের রাষ্ট্রদূত ইতালিতে তাদের বিশেষ দৃষ্টিকোণ থেকে তারা যদি এই বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরেন। যেহেতু অন্যান্য ইতালি ভিসাধারী এবং ওয়ার্ক পারমিটধারী বাংলাদেশি প্রবাসীরা ইতালিতে সহজেই ফিরতে পেরেছেন, যাতে করে পরিবারগুলো ফ্যামিলি ভিসার ইতালিতে সহজভাবে ফিরে আসতে পারেন। এতে করে ভোগান্তি কমবে এবং উৎকণ্ঠা কমবে পরিবারগুলোর, স্বস্তিতে থাকতে পারবে প্রবাসী পরিবারগুলো। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ কমে এলেও ভাগ্য ফেরেনি অনেক বাংলাদেশের। পড়াশোনা শেষে দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। সেখানকার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাতে সিডনিতে আছেন সহকর্মী SM আমিনুল রুবেল। সরাসরি চলে আছে তার কাছে। রুবেল। ধন্যবাদ ফয়সাল। অস্ট্রেলিয়ার সার্বিক করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে, বিশেষ করে গত 1 মাসে এই উন্নতি অভূতপূর্ব। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে গত 11 দিনে একজনও করোনা আক্রান্ত হয়নি এবং গত 11 দিনে অস্ট্রেলিয়ার অন্যান্য জায়গায় তেমন কেউ করোনা আক্রান্ত হয়নি। সিডনিতে অল্প কয়েকজন করোনা আক্রান্ত হয়েছে। সিডনিতে এই মুহূর্তে যারা করোনা আক্রান্ত অবস্থায় আছে তারা কিন্তু হোটেলে কোয়ারেন্টাইন অবস্থানে আছে। আপনাদের জানিয়ে দিই, পুরো অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে শুধুমাত্র 89 জন করোনা আক্রান্ত রোগী আছে। তাদের বেশিরভাগই কিন্তু বিদেশ থেকে অস্ট্রেলিয়াতে এসেছিল, তারা হোটেলে আছে, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।
যারা অসুস্থ আছে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। অস্ট্রেলিয়ার সার্বিক পরিস্থিতি অনেক ভালো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়া যথেষ্ট সুন্দর। অস্ট্রেলিয়াতে এখন বসন্তকাল। তো কিছুদিন আগে যে শীতকাল ছিল তখন অস্ট্রেলিয়ার দ্বিতীয় পর্যায়ে যে করোনার ধাক্কাটি ছিল সেটি কিন্তু ভয়াবহ ছিল। আপনারা জেনে থাকবেন যে ভিক্টোরিয়াতে প্রায় 20,000 মানুষ করোনা আক্রান্ত হয়েছে প্রায় 4 মাসে, এবং সেখানে 800 জনের মতো মারা গেছে শুধু করোনা আক্রান্ত হয়ে, যেখানে অস্ট্রেলিয়ার টোটাল নাম্বারটা মৃতের সংখ্যা 907 জন। তার ভিতরে 800 জনই কিন্তু ভিক্টোরিয়া, মেলবোর্ন এবং তার আশেপাশের এলাকাগুলোতে মারা গেছে। অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত 27,700 জনের মতো করোনা আক্রান্ত হয়েছে এবং 9.15 মিলিয়ন মানুষ কিন্তু অস্ট্রেলিয়াতে করোনা টেস্ট দিয়েছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশিরা কিন্তু যথেষ্ট স্বাস্থ্য সচেতন। তারা কি অবস্থায় আছে আপনাদের জানাবো। এখন পর্যন্ত যারা অস্ট্রেলিয়া বাংলাদেশি কেউ করোনা আক্রান্ত হয়েছিল তারা বেশিরভাগই কিন্তু হসপিটাল রিলেটেড জব করে, নার্সিং বা ডাক্তার, এরকম কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিল। সবাই কিন্তু সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশে হয়তো বাংলাদেশি মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। অস্ট্রেলিয়াতে কিন্তু সফলতার সাথে বাংলাদেশিরা করোনা মোকাবেলা করেছে। তারা চেষ্টা করেছে করোনাকে অ্যাভয়েড করতে এবং পুরো অস্ট্রেলিয়াতে কিন্তু করোনা আক্রান্ত হয়ে কোনো বাংলাদেশি মারা যায়নি এবং স্টুডেন্টরা এখানে সেফ অবস্থায় আছে। আপনারা জানেন যে গত মার্চের পরে অস্ট্রেলিয়াতে কোনো বাংলাদেশ স্টুডেন্ট কিন্তু ঢুকতে পারেনি। গত জুন জুলাই সেমিস্টারে কেউ আসতে পারেনি। বছরের শেষ যে সেমিস্টারটা ছিল সেখানেও কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা আসতে পারেনি। করোনা পরিস্থিতি ভালো হলেও এখানে কিন্তু অর্থনৈতিক অবস্থা তুলনামূলক খারাপ। অস্ট্রেলিয়ার অর্থনৈতিক গতি এই মুহূর্তে ঋণাত্মক অবস্থায় যাচ্ছে এবং সেটি কাভার করতে অস্ট্রেলিয়া প্রায় 1 যুগ লেগে যাবে এবং গত 40 বছরের মধ্যে বা আধুনিক অস্ট্রেলিয়াতে কিন্তু এত বড় অর্থনৈতিক ধাক্কা অস্ট্রেলিয়ার আগে খায়নি। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো কেমন আছে যদি বলতে চাই, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোট ছোট অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে। অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেখানে যারা জব করতো, স্টুডেন্টরা যারা জব করতো তারা কিন্তু জব হারিয়েছে এবং যেহেতু তারা ব্যস্ত না, তাদের যেহেতু ক্রয় ক্ষমতা কমে গেছে এখানে বাংলাদেশিদের বা নাগরিকদের, এ কারণে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে ভালো করতে পারছে না। তারা নতুন করে স্টুডেন্টদেরকে সামারে, এই যে সামনে যে গ্রীষ্মকাল আসছে এই সময় যে স্টুডেন্টদেরকে হায়ার করে চাকরির জন্য, এবং স্টুডেন্টরা যে অন্তত 4 মাস তারা এই সেমিস্টারটা অফ রেখে যে ফুল টাইম চাকরি করতে পারে এবং পরবর্তী সেমিস্টারের যে সেমিস্টার ফিটা জোগাড় করতে পারে, সেটি কিন্তু এবছর স্টুডেন্টরা পারছে না। এটাই বলা যায় যে অস্ট্রেলিয়াতে বাংলাদেশি যত স্টুডেন্ট এই মুহূর্তে আছে তারা স্ট্রাগল করছে। যারা জব করতে তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ শিফট পাচ্ছে না, যে টাকা দিয়ে তাদের নিয়মিত খরচ ওঠার পরও টিউশন ফি আসে। তার মানে হচ্ছে এই বছর বাংলাদেশ থেকে কিন্তু অস্ট্রেলিয়াতে প্রচুর রেমিটেন্স টাকা ফেরত চলে আসবে, যে টাকাটা সাধারণত অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যায়। এবছর যেহেতু বর্ডার বন্ধ আছে মার্চের 27 তারিখ থেকে, বাংলাদেশিরা কিন্তু এখনো অস্ট্রেলিয়াতে আটকে আছে বলা যায়। তারা কিন্তু দেশে যেতে পারছে না। শুধুমাত্র নাগরিকরা বিশেষ কারণ দেখিয়ে দীর্ঘ দিন ধরে লাইন ধরে অ্যাপ্লিকেশন করে ধীরে ধীরে দেশে যেতে পারছে, কিন্তু তারা যাওয়ার পরে দেশের থেকে যখন ফেরত আসছে সেই টিকিটের দাম এবং তারা যে হোটেলে আটকে থাকবে 5 স্টার হোটেলে প্রায় 2 সপ্তাহের মতো তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, এই টোটাল খরচটা কিন্তু বাংলাদেশি টাকায় 3 বা 4 লক্ষ টাকার মতো, যে কারণে অনেকে চাইলেও কিন্তু তাদের প্রিয়জন বাবা মার কাছে যেতে পারছে না। অনেক পরিচিত আছে আমার এখানে যাদের বাবা মা আত্মীয় স্বজন অনেকে মারা গেছে বাংলাদেশে, বিশেষ করে করোনা পরিস্থিতিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান এবং অনেকের পরিবারে, তারা কিন্তু এখান থেকে যেতে পারেনি। অস্ট্রেলিয়া বর্ডার যতদিন বন্ধ থাকবে, বর্ডার বন্ধ বলতে যে কন্ডিশনাল অবস্থা এই মুহূর্তে আছে, ততদিন কিন্তু অস্ট্রেলিয়ার বাংলাদেশিরা ভালো আছে বলা যাবে না। স্টুডেন্টদের কথা আবারও ফিরে আসি যে এইখানে সিডনিতে করোনা পরিস্থিতি ভালো হওয়ার সাথে সাথে ইকোনমি কিছুটা গ্রো করলেও সামারের আগে যেই পরিমাণ বুস্ট করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, মার্কেটে, রাস্তাঘাটে অনেক মানুষ দেখা যায়, বিদেশি পর্যটক দেখা যায়, এই বছর কিন্তু সেটি নেই। বিচ এরিয়াগুলোতে গেলে দেখা যায় যে সব দোকানে প্রতি বছর দেখা যায় যে লেখা থাকে জব ভ্যাকেন্সি আছে, সেখানে স্টুডেন্টরা গিয়ে ডোর টু ডোর ইনস্ট্যান্ট গিয়ে জব পায়। এবছর কিন্তু সেরকম কোনো সিচুয়েশন অস্ট্রেলিয়াতে নেই। আর বাংলাদেশি পরিবার যারা আছে অনেকে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে মানসিকভাবে, ফিজিক্যালি, কারণ তারা দেশে যেতে পারছে না রেস্ট্রিকশনের কারণে। বিশেষ করে ভিক্টোরিয়া যারা ছিলেন তারা কিন্তু গত 3.5 মাসে বাসা থেকে সেভাবে বের হতে পারেনি। তারা কিন্তু 2বার লকডাউনে ছিল এবং রিসেন্টলি সেখানে ভিক্টোরিয়াতে বাংলাদেশি যে প্রায় 12 জনের মতো কাউন্সিলর পদে নির্বাচন করেছে, সেখানে নির্বাচনী আমেজ তাদের ছিল না। কিছুদিন আগে পূজা ছিল, পূজার আমেজ কিন্তু তারা পায়নি। তো সার্বিকভাবে বলা যায় অস্ট্রেলিয়ার বাংলাদেশিরা এই মুহূর্তে সেফ অবস্থায় আছে, তুলনামূলক সুস্থ আছে, কিন্তু তারা মানসিকভাবে চাঙ্গা অবস্থা নেই, অর্থনৈতিকভাবে খুব বেশি ভালো নেই। ফিরছি স্টুডিওতে ফয়সালের কাছে। ধন্যবাদ।
অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে সিডনি থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। কাতারে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় 5,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি স্পন্সর চেঞ্জ বা কোম্পানি পরিবর্তন করার সুযোগ পেয়ে নতুন কাজে যোগদান করেছেন। দূতাবাসের এমন সেবা পেয়ে খুশি তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনুর তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে দীর্ঘদিন প্রবাসীদের চাকরি পরিবর্তন বা কোম্পানি পরিবর্তনের আবেদন কাতার সরকার অনুমোদন না দেয়ায় বিপাকে পড়েছিলেন 5,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। দেশে চলে যাওয়ার মতো উপক্রম হওয়ার পর আবার দূতাবাসের সহযোগিতায় চাকরি ফিরে পেয়ে খুশি তারা। বিপদের দিনে সহযোগিতা করায় ধন্যবাদ জানাতে দূতাবাসে ছুটে আসেন কিছু ভুক্তভোগী প্রবাসী। আমাদের 15-20 জন ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যাদের অলরেডি দেশে চলে যাওয়ার মতো উপক্রম হয়েছিল, তারা সবাই এখন নতুনভাবে চাকরি করতে শুরু করেছেন। ডক্টর মোস্তাফিজ রহমান এবং উনি আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন লেবার মিনিস্ট্রির সাথে অ্যাম্বাসেডর সহ উনি যে মিটিংয়ের আয়োজন করছেন সেটাতে আমরা ম্যাক্সিমাম বাংলাদেশি তাদের যে স্পন্সর ট্রান্সফারের প্রবলেমটা ওনারা সলভ করতে পারছেন। এর আগে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিমউদ্দিন কাতারের মন্ত্রীর সাথে বৈঠক করে প্রবাসী বাংলাদেশিদের কোম্পানি পরিবর্তনের অনুমোদন দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে সরকার প্রবাসীদের আবেদন গ্রহণ করে নতুন কাজের সুযোগ দিয়েছে বলে জানান দূতাবাসের শ্রম কাউন্সিলর। কিছু প্রকৌশলী আবেদন করে প্রথম অবস্থা আবেদনগুলো যখন বাতিল হয়ে যায়, আমি দূতাবাসের তরফ থেকে আবার একটা রিকমেন্ডেশন লেটার সহ এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করলে ওনারা সেটা অনুমোদন করে দেয় এবং সেই প্রক্রিয়া এখনো অব্যাহত আছে। সেই ধারাবাহিকতা অনেকেই অনুমোদন পেয়েছে। কোন প্রবাসী বাংলাদেশি নতুন কাজে যোগ দেওয়ার জন্য কোম্পানি পরিবর্তন করার আবেদন করলে কাতার সরকার যদি তা অনুমোদন না দেয় তাহলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দিয়েছেন তিনি। সময় সংবাদ, কাতার। জানাবো খেলার খবর। বাফুফের JFA কাপ অনূর্ধ্ব 14 নারী ফুটবল টুর্নামেন্টে সোমবার খেলায় গাইবান্ধা হারিয়েছে জয়পুরহাট জেলা দলকে। নওগাঁ জেলা স্টেডিয়ামে খেলা দেখতে ঢল নামে ফুটবল প্রেমীদের। অনেক দিন পর খেলায় অংশ নিতে পেরে দারুণ খুশি খেলোয়াড়রা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। প্রতিযোগিতায় নামার আগে কিশোরী খেলোয়াড়রা নিজেদের ঝালাই করে নিতে মাঠে নেমে সেরে নেয় ওয়ার্ম আপ। নওগাঁ জেলা স্টেডিয়ামে বাফুফের JFA কাপে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু হয়। হেমন্তের বিকেলে লাল আর হলুদ জার্সির খেলোয়াড়রা প্রতিপক্ষের জালে বল জড়াতে প্রাণপণ চেষ্টা চালান। খেলার 15 মিনিটেই জয়পুরহাটের জালে বল জড়িয়ে এগিয়ে যায় গাইবান্ধা। এরপর আরও 4 গোল করে জয় নিশ্চিত করে গাইবান্ধা। অনেকদিন পর সবুজ মাঠে নতুন করে খেলা শুরু হয় খুশি দর্শকরা। খেলার আয়োজনের মধ্য দিয়ে মানুষের মাঝে স্বতঃস্ফূর্ততা ফিরে এসেছে। নওগাঁতে সুস্থ ধারার একটা ফুটবল হোক, এটাই সাধারণ মানুষের কামনা। করোনাকাল আবারও মাঠে খেলতে পারায় খেলোয়াড়রাও বেশ উচ্ছ্বসিত। তারা চান নিয়মিত অনুশীলন আর টুর্নামেন্ট। আমার খুব ভালো লেগেছে। এই তো আমাদের টিম 3টা গোল করেছে। জোন চ্যাম্পিয়ন হয়ে আমরা বাড়িতে ফিরবো। তৃণমূল থেকে নারী খেলোয়াড়দের বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরতেই এই আয়োজন, বলছেন ফুটবলের ক্রীড়া সংগঠক। তৃণমূল পর্যায়ে যাচ্ছি, প্রত্যেকটা গার্জেনকে আশ্বস্ত করে আজকে এই নারী ফুটবলকে মাঠে গড়াইছি। প্রান্তিক পর্যায়ে নারী খেলোয়াড়দের উজ্জীবিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা ক্রীড়া কর্মকর্তা। এই খেলা অনুষ্ঠানের জন্য আমরা সার্বিক জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব। খেলায় গাইবান্ধা জেলা 5-0 গোলে জয়পুরহাটকে পরাজিত করে। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। ক্রিকেট বোর্ডের নির্দেশনার পর থেকে ঠাকুরগাঁও জেলা ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করছেন। এই মুহূর্তে ক্রিকেটারদের অনুশীলনের খবর জানাতে ঠাকুরগাঁও স্টেডিয়ামে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বকুল। ফয়সাল, হ্যাঁ, আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ে কিন্তু যে খেলাধুলার যে একটা পরিবেশের জেলা, সেই জায়গা থেকে খেলাধুলা কিন্তু নিয়মিতই কিন্তু অনুশীলন চলে। তো দীর্ঘ সময় কিন্তু ঠাকুরগাঁয়ের যে ক্রিকেট যেই খেলাধুলা সেটা কিন্তু বন্ধ ছিল এই করোনার কারণে। তবে আমরা কর্তৃপক্ষের সাথে যারা কথা বলেছি তারা আমাদেরকে যে জিনিসটি বলেছেন যে ক্রিকেট বোর্ডের নির্দেশনা না দেওয়ার কারণেই কিন্তু তারা এই অনুশীলন চালাতে পারে নাই। তবে এই গেল মাস থেকে ক্রিকেট বোর্ডের নির্দেশনা দিয়েছেন, তারপরে কিন্তু আবার নতুন করে এই ঠাকুরগাঁও জেলার যে ক্রিকেট একাডেমির যে খেলোয়াড়রা আছে তারা কিন্তু এখন নিয়মিত অনুশীলন করছে না।
আমরা লক্ষ্য করেছি যে তারা কিন্তু এই ভোরের সূর্য ওঠার আগেই মাঠে তাদের সরঞ্জামাদি নিয়ে তারা অনুশীলন করতে নামে এবং খণ্ডকালীনভাবে সকাল এবং বিকালেও কিন্তু তারা অনুশীলন চালিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আমরা কথা বলতে চাই যে এখানকার যে প্রশিক্ষক আছেন এবং জাতীয় দলের হয়ে যে প্রশিক্ষণার্থী যে কোচ আছেন তার সাথে কথা বলবো, রাহাতের সাথে। তো আমরা জানতে চাইবো যে এই করোনার সময় যেই ক্ষতিটা হয়েছে তাদের খেলোয়াড়দের, সেই ক্ষেত্রে এই ক্ষতিপূরণে কতটুকু কাজ করছেন আপনারা, আমরা একটু জানতে চাই। এই করোনাকালীন তো আমাদের মাঠে আমরা যদিও বা নামতে পারিনি, আমরা বিভিন্নভাবে খেলোয়াড়দেরকে ইন্সপায়ার করেছি তারা যেন বাসা যতটুকু পারে নিজস্ব মাঠে প্র্যাকটিস করে। যার ছেলেরা অনেক কষ্ট করছে, অনেক প্র্যাকটিস করছে। তারপরে ক্রিকেট বোর্ডের নির্দেশনায় আমরা গত মাস থেকে প্র্যাকটিস শুরু করি। তো আমাদের ক্রিকেটের যে নির্দেশনা দেওয়া আছে যে আমরা সেশন ভাগ করে নিয়েছি, আমরা 4টা সেশনে প্র্যাকটিস করি, সকালে, দুপুরে, বিকালে। এই সেশনগুলোতে আমরা এখন খণ্ডকালীনভাবে প্র্যাকটিস করে শুরু করিয়েছি। আমাদের জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মহোদয় তিনি সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছে। আমরা এই লকডাউনের পরে অলরেডি মাঠে এখন শুরু করে ফেলেছি। একটা জিনিস বলবেন, সেটা হচ্ছে যে আমরা খেলোয়াড়দের সাথে কথা বলেছি, তারা যে জিনিসটা বলেছেন যে দীর্ঘ যে করোনাকালীন সময় গিয়েছে তারা কিন্তু বাসায় কিন্তু সেই সময় ছিল, অনুশীলন করতে পারে নাই। তো এই অবস্থাতে এই অনুশীলনে আবার নতুন করে খেলায় মানে তাদের বেগ পেতে হচ্ছে কিনা পুনরায় যেই ফিটনেস ফিরে আসার জন্য, সেটাতে কি কতটুকু তাদের আরও বেশি অনুশীলনের প্রয়োজন বলে মনে করছেন? অবশ্যই যে প্যান্ডেমিক গেল আমাদের অবশ্যই তো খেলোয়াড়দের একটু প্রবলেম হচ্ছে প্রথম ফিটনেসে অনেকেরই ঘাটতি আছে। তো আমার মনে হয় আমরা যেভাবে প্র্যাকটিস শুরু করছি এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার বিশ্বাস যে ছেলেরা আবার আগের মতোই ফিরে আসবে, কোনো সমস্যা আমাদের হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা জানিয়ে রাখতে চাই একটা জিনিস ফয়সাল, তা হচ্ছে যে ঠাকুরগাঁয়ে যে ক্রিকেট একাডেমি রয়েছে সেই ক্রিকেট একাডেমির যেই খেলোয়াড়রা এখানে অনুশীলন করছে এদের মধ্য থেকে আমরা এই প্রশিক্ষকের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 19-এ এখান থেকে 5 জন খেলার সুযোগ পেয়েছেন এবং বিকেএসপিতে খেলছেন 15 জন। তো ঠাকুরগাঁয়ের যে খেলোয়াড়দের যেই পারফরমেন্স, সেই পারফরমেন্স ধরে রাখার জন্যই কিন্তু এই নিয়মিত অনুশীলন চর্চাটা জরুরি বলে মনে করছেন খেলোয়াড়রা। তো সেই কারণে তারা কিন্তু শুধুমাত্র এই ভোরের সময় বা সকালবেলায় কিন্তু অনুশীলন নয়, সকালে তার পরবর্তীতে ভোরের পরবর্তী সময় এবং বিকেলে 3 বেলায় কিন্তু খণ্ডকালীনভাবে তারা এই অনুশীলনগুলো চালিয়ে যাচ্ছেন খেলোয়াড়রা। তবে এখানকার জেলা ক্রীড়া সংস্থার যেই সম্পাদক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তারা যেই জিনিসটি বলেছেন যে আমরা কিন্তু এই অনুশীলন চালানোর জন্য তৎপর এবং নিয়মিতই যে খেলোয়াড়দের যতটুকু প্রশিক্ষণ দেয়া যায় সেভাবে কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এই করোনার যে দীর্ঘ সময় সেই পরিস্থিতির কারণে কিছুটা হলেও কিন্তু এই খেলোয়াড়দের একটা ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। তো এই অবস্থাতে ঠাকুরগাঁয়ের যেই খেলোয়াড়রা আছে, আপনি বলতে পারেন যে ক্রিকেট এবং ফুটবল যেভাবেই যেই খেলোয়াড়রাই এই মাঠে অনুশীলন করছেন তারা কিন্তু ভালো একটা ভূমিকা রাখার চেষ্টা করছেন। তো এই ছিল ঠাকুরগাঁয়ের এই ক্রিকেট নিয়ে সর্বশেষ। ফয়সাল, ঠাকুরগাঁও স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। প্রথম দিনের বিপ টেস্ট শেষে ক্রিকেটারদের ফিটনেসে খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে বঙ্গবন্ধু টি-20 কাপ ক্রিকেটারদের ছন্দে ফিরতে সাহায্য করবে বলে মনে করেন তিনি। এদিকে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলেও নিজেদের ফিটনেসে ফেরাতে কঠোর অনুশীলন করেছেন আশরাফুল। আসরে জায়গা করে নেয়ার ব্যাপারে আশাবাদী তিনি। স্বপ্ন বুনছেন ফিটনেস টেস্টে পাশ করা আরাফাত সানি, ফজলে রাব্বি ও এনামুলরা। কদিন পরই বঙ্গবন্ধু টি-20 কাপ টুর্নামেন্ট। প্রেসিডেন্টস কাপের সফল আয়োজনের পর আরও একটি আয়োজনের জন্য সাহসী পদক্ষেপ বিসিবির। আসরকে কেন্দ্র করে শুরু হওয়া ফিটনেস টেস্টে অংশ নিতেই সকাল থেকেই ভিড় ক্রিকেটারদের।
করোনা মহামারীর কারণে অনেক দিন খেলার বাইরে থাকলেও প্রথম দিনের টেস্ট শেষে ক্রিকেটারদের ফিটনেসে খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে টি-20 আসর বেশ কাজে আসবে বলেও মনে করেন তিনি। যে গ্রুপটা শেষ হয়েছে ওই গ্রুপের অলমোস্ট সবাই 90% তো ভালোই দিয়েছে। যেহেতু অনেকদিন পরে সবাই আসছে, সবার একটা স্ট্যান্ডার্ডটা দেখা হচ্ছে, এটা তাহলে আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে এবং ভালো মতো আমরা হোম সিরিজটা দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে পারবো। বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলার সুযোগ হয়নি মোহাম্মদ আশরাফুলের। করোনায় নিজের ফিটনেস ফেরাতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি টেস্ট ক্রিকেটের কনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। কমিয়েছেন ওজন, প্রত্যাশা টি-20 কাপে খেলার। আশরাফুলের মতোই টি-20 কাপের আগে বিপ্ট দিয়েছেন এনামুল জুনিয়র, ফজলে রাব্বি ও আরাফাত সানিরা। ব্যক্তিগত উদ্যোগেই অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছি, প্র্যাকটিস করেছি, কিন্তু এটা একটু ডিফারেন্ট। আসলে ন্যাশনাল টিমের পরিবেশে এসে ভালো লাগছে। ফিটনেসে যেহেতু পাস করছি, তো ইনশাল্লাহ স্কিলটা নিয়ে হয়তো কাজ করলে ইনশাল্লাহ আরও ইমপ্রুভ হবে এবং ফোকাস তো অবশ্যই থাকবে যে পারফর্ম করার। ফিটনেসের খবরটা যখন পাইলাম খুব ভালো লাগছে, তো তখন থেকে আসলে আমাদের ভিতরে, আমি অনেক প্লেয়ারের সঙ্গে কথা বলছি, তো সবার ভিতরে একটা উত্তেজনা কাজ করছে যে এই দিনটা আসবে কখন আমরা আবার মাঠে ফিরবো। ফিটনেসে কম্পিট করেছি খালাদদের সাথে, রাহিদের সাথে, যারা সিলেটে যখন যে সময় গিয়েছে ন্যাশনাল টিমের ক্যাম্প থেকে, এবং তাদের সাথে কম্পিট করে আসলে আজকে আমার এই লেভেল 12তে আমি পৌঁছতে পেরেছি এবং আশা করব যে আমি যদি সুযোগ পাই, আমার মনে হয় যে আমি আমার বেস্টটা আমি দিতে পারবো এই টি-20 টুর্নামেন্টে। 12ই নভেম্বর হবে আসরের প্লেয়ার ড্রাফট। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 20 বছরের যাত্রাকে তুলনা করা যায় রোলার কোস্টার রাইডের সঙ্গে। নানান চড়াই উতরাই গেছে এই ফরম্যাটের ক্রিকেটে। কিছু ব্যক্তিগত স্বীকৃতি আর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছাড়া বলার মতো অর্জন খুব কমই আছে। এই 20 বছরের যাত্রার মাঠের খেলার পরিসংখ্যানগুলো নিয়ে রিপোর্ট করেছেন সাজিদ মুস্তাহিদ। টেস্ট ক্রিকেটে 2 দশকের পথ চলা বাংলাদেশের, তবে পরিসংখ্যানের পাতায় নজর দিলে অপ্রাপ্তির পাল্লাটাই ভারী হবে। কিছু ব্যক্তিগত অর্জন থাকলেও অভিজাত ক্রিকেটে বাংলাদেশ এখনও দলগতভাবে নিজেদের স্থান শক্ত করতে পারেনি। টেস্ট ক্রিকেটে পা রাখার 20 বছর পূর্ণ হয়েছে। এ সময় খেলা মোট ম্যাচ সংখ্যার দিকে তাকালে টেস্ট খেলুড়ে দেশগুলোর ছোট্ট তালিকাতেও বাংলাদেশের অবস্থান নিচের দিকে। 2 দশকে বাংলাদেশ মোট ম্যাচ খেলেছে 119টি, প্রতি বছরে গড়ে 6টি করে ম্যাচ। অথচ টেস্টের কুলিন বলে বিবেচিত ইংল্যান্ড অস্ট্রেলিয়া একই সময়ে খেলেছে বাংলাদেশের দ্বিগুণ ম্যাচ। দীর্ঘ পথ চলাতেও টেস্ট ক্রিকেটের ব্যাকরণটা যেন রপ্ত করতে পারেনি বাংলাদেশ। প্রথম জয়ের জন্য অপেক্ষা ছিল 4 বছরেরও বেশি, এরপর জয় এসেছে কালে ভদ্রে। তাই তো টেস্টে জয়ের হাসিমুখ নিয়ে মাঠ ছাড়ার অভিজ্ঞতা হয়েছে মোটে 14 বার, আর হারের গ্লানি সঙ্গী হয়েছে 89 ম্যাচে। 16 ম্যাচ ছিল অমীমাংসিত। বাংলাদেশের 14 জয়ের সিংহভাগই এসেছে নিজেদের মাঠে। দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজে 2টি, জিম্বাবুয়েতে 1টি, আর শততম টেস্টে জয় আসে শ্রীলঙ্কার কলম্বোতে। টাইগার ক্রিকেটারদের ব্যক্তিগত পরিসংখ্যানও খুব একটা সমৃদ্ধ বলা যাবে না। 1.5 দশক ধরে খেলা মুশফিকুর রহিম এখন পর্যন্ত 70টি টেস্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলায় স্বভাবতই রান সংগ্রহেও তিনি শীর্ষে আছেন। দেশের হয়ে সর্বোচ্চ 3 ডাবল সেঞ্চুরি করা মিস্টার ডিপেন্ডেবলের খাতায় আছে 4413 রান। পরের স্থানে তামিম ইকবাল, মুশফিকের চেয়ে 10 টেস্ট কম খেললেও তিনি করেছেন 4405 রান। সাকিব আল হাসান 56 ম্যাচে করেছেন 3862 রান। বর্তমানে বিশ্বের শীর্ষ অলরাউন্ডারের একজন সাকিব অবশ্য উইকেট শিকারে আছেন শীর্ষে। অলরাউন্ডার হিসেবে অজস্র কীর্তি গড়া সাকিবের শিকার 210টি, 114 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তাইজুল ইসলাম। সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের শিকার 100 উইকেট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুতের কাছে 10 নভেম্বর তারিখটা একটু বেশি বিশেষ। টেস্ট ক্রিকেটে টাইগারদের পথ চলা শুরু তাদের ব্যাটেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঐতিহাসিক সে ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেছিলেন এই দুজন। স্মৃতিতে ঘুরে ফিরে বারবার ধরা দেয় সেই মুহূর্ত। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 20 বছরের যাত্রায় সেই স্মৃতি রোমন্থন করেছেন অপি ও বিদ্যুৎ। 20 বছর আগে একটা নবীন ও তারুণ্য নির্ভর বাংলাদেশ দলের টেস্ট অভিষেক ঘটেছিল ভারতের বিপক্ষে। সে ম্যাচে মাঠের বাইরে আরও একজনের অভিষেক হয়েছিল সেদিনে। টিভি আম্পায়ার হিসেবে টেস্ট যাত্রা শুরু করেছিলেন মাহবুবুর রহমান। কেমন ছিল প্রথম টেস্টের অভিজ্ঞতা? 20 বছর পর দেশের আম্পায়ারিং ব্যবস্থারই বা কি দশা এখন? সেসব নিয়েই সময় সংবাদের স্মৃতি রোমন্থন করেছেন সাবেক আম্পায়ার।
সাদা পোশাকে টাইগারদের নবযাত্রা, নেতৃত্বে নাইমুর রহমান দুর্জয়, সঙ্গে আকরাম, বুলবুল, বাশার, মেহরাব হোসেনদের অভিযাত্রীর দল। তবে মাঠের ওরা 11 জনের সঙ্গে সেদিন আরও এক বাংলাদেশি ছিলেন পর্দার আড়ালে, তিনি মাহবুবুর রহমান। মাঠে না থেকেও তিনি হয়েছিলেন স্বপ্ন সারথি, পালন করেছেন টিভি আম্পায়ারের দায়িত্ব। সেই অভিষেক টেস্টে টিভি আম্পায়ারিংয়ের স্মৃতি এখনও জলজলে তার। বিশাল একটা ব্যাপার, টেস্ট স্ট্যাটাসের এবং একটা গৌরবেরও ব্যাপার যে প্রথম ইনগুলার টেস্টের সাথে যেভাবেই হোক নিজের নামটা জড়ায় রাখা নিঃসন্দেহে একটা আনন্দ বা খুশির যাই বলেন, এটা আমার প্রাপ্তি এবং এটা সারা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। 13 পরের থেকে আর করা হয়নি। এটা রোটেশন করার নিয়ম হচ্ছে যে 2 বছর পর পর, সেখানে আমাকে 4 বছর, আমি এবং শাহিন, আখতার উদ্দিন শাহিন, আমরা 4 বছর ছিলাম আর কি। এবং ওই সময় যে পরিমাণ খেলা, কারণ জানেন যে তখন থেকে কিন্তু খেলাটা তখন হয়ে যায় আইসিসি সূচি অনুযায়ী। তো সূচিতে যে কয়টা খেলা আমি ভাগে পেয়েছি সেটাই করা হয়েছে আর কি। গেল 20 বছরে দেশের ক্রিকেট পাড়ি দিয়েছে হাজার ক্রোশ পথ, কিন্তু এই লম্বা সময়ে আইসিসির এলিট প্যানেলে নাম লেখাতে পারেনি কোনো বাংলাদেশি আম্পায়ার। এই সংকট কাটিয়ে উত্তরণের উপায় কি জিজ্ঞাসা করছেন যে কারণটা কি আর কি। তো ওরা বলছে তোমাদের ডোমেস্টিক ক্রিকেটকে আগে ভালো করো, বিশেষ করে ফার্স্ট ক্লাস ম্যাচগুলোকে ডেভেলপ করো, আরও কম্পিটিটিভ করলে তখন তোমরা এটা ক্লেম করতে পারবা। এইটার জন্য ডিউরেশন ম্যাচ যেগুলো বলা হয় ফার্স্ট ক্লাস ম্যাচ, তার এই কম্পিটিটিভনেস কম থাকাও একটা কারণ। আম্পায়ার হিসেবে ক্যারিয়ারের ইতি টেনেছেন বেশ আগেই, কিন্তু স্মৃতির অ্যালবামে এখনও ভাসে টাইগার ক্রিকেটের রঙিন ছবি। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। পিতৃত্বকালীন ছুটির জন্য আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট শেষে দেশে ফিরবেন বিরাট কোহলি। এদিকে টেস্ট স্কোয়াডে যুক্ত হয়েছেন রোহিত শর্মা। সন্তান সম্ভবা স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে বিসিসিআই এর কাছে ছুটির আবেদন করেছিলেন কোহলি। আর পিতৃত্বকালীন এই ছুটি মঞ্জুর করেছে বিসিসিআই। 17 ডিসেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। এর ফলে বর্ডার গাভাস্কার সিরিজের পরের 3 টেস্টে ভারত পাবে না বিরাট কোহলিকে। তার জায়গায় সহ অধিনায়ক অজিঙ্ক্য রাহানের পরের 3 টেস্টে অধিনায়ক হিসেবে থাকতে পারেন। এদিকে ভারতের টেস্ট স্কোয়াডে যুক্ত হয়েছেন রোহিত শর্মা। আইপিএলে চোটে পড়া রোহিত শর্মাকে প্রথমে দলে নেওয়া হয়নি, তবে সফরের ওয়ানডে ও টি20 সিরিজের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভোরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে হাসপাতালে মানসিক চিকিৎসা নিতে গিয়ে মারধরের শিকার এএসপির মৃত্যু, মিলেছে সিসিটিভির ফুটেজ, আটক 6, হত্যা মামলা দায়ের। রায়হান হত্যার 28 দিন পর প্রধান আসামি এসআই আকবর ভারত সীমান্ত থেকে গ্রেফতার, লুকিয়েছিলেন খাসিয়া সেজে, পিবিআইকে হস্তান্তর। এবং আগামী এপ্রিলের মধ্যে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল সেট। কারিগরি সহায়তা নিতে চুক্তি ডিসেম্বরে, বাড়বে রাজস্ব, বন্ধ হবে প্রতারণা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।